ভেরি নাইস। সো আমাদের সবার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য আমি আজকে কিছু গাইডলাইন দিব। এর পাশাপাশি আমাদের আরেকজন মেন্টর আছে, আলমগীর এইচ কবির। উনি তোমাদেরকে ডোমেন হোস্টিং কিভাবে আসলে আহ, নিজেদের ব্র্যান্ডিং পার্সোনালাইজ অনুসারে নিতে হবে সেই জিনিসটা শেয়ার করবে। সো প্রথমে চলে যাচ্ছে আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং কেন ইম্পর্ট্যান্ট। তো আমি একটা গুগল শিট তোমাদের ক্লাসরুমে দিয়ে দিব। ওকে, চলে যাচ্ছে, খেয়াল করো সবাই। পার্সোনাল ব্র্যান্ডিং আসলে কি কি কাজে দেয়? নিজেদের আসলে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করা হয়। প্রথমত আমি আসলে নিজে একজন ফ্রিল্যান্সার বা হোয়াটএভার ইট ইজ, আমি আসলে পরবর্তীতে বিভিন্ন ধরনের বিজনেস করতে চাচ্ছি, লাইক শপিফাইতে আমি বা ওয়ার্ডপ্রেসে আমি আসলে বিজনেস করতে চাচ্ছি, ই কমার্স বিজনেস। তখন আমার যখন আসলে ব্র্যান্ড ভিজিবিলিটি ভালো থাকবে তখন খুব সহজে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হবে। আমি যা বলবো সেই কথাটার ভ্যালু খুবই পাওয়ারফুলি তৈরি হয়ে যাবে। আমি কোনো প্রোডাক্ট বা সার্ভিস যদি সেল করতে চাই, তখন আমার প্রোফাইলে আসলে অনেক ফলোয়ার আছে। তখন খুব সহজে সেই প্রোফাইলে যে ফলোয়ার্স আছে তাদেরকে কনভার্ট করা যাবে আমার সার্ভিস বা আমার প্রোডাক্টে। আমার অনলাইনে যে প্রভাবটা আছে সেটা বৃদ্ধি পাবে। এছাড়াও আমি যে রিলেটেড নিশে কাজ করি সেই নিশের অনেক মানুষের সাথে আমি কানেক্টেড হব। সেক্ষেত্রে আমার অবশ্যই নেটওয়ার্কটা অনেক বড় হবে বা বৃদ্ধি হবে। আমার ক্যারিয়ারটা নিরাপদ হবে, আমার ব্যবসাটা সুরক্ষিত হবে। আচ্ছা, এখন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমি আসলে যে ব্র্যান্ডিংটা করব, ফার্স্ট স্টেপটা কি? ওকে, এট দ্য ভেরি বিগিনিং দেখো, আমার অরিজিনাল নাম হচ্ছে মিনহাজুল ইসলাম। আমার নিকনেম হচ্ছে আসিফ। তো আমার আসলে কি নাম হইতেছে মিনহাজুল ইসলাম আসিফ। তো আমরা প্রথমেই ট্রাই করব এই যে ইসলাম বা রহমান, উদ্দিন, এই ধরনের যে ফ্যামিলি নেম গুলো আছে সেগুলো স্কিপ করার। তাহলে কি হলো? মিনহাজুল আসিফ, ইউনিক। আমরা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এই সমস্ত জায়গাতে আমাদের যে নামগুলো আছে এগুলো আসলে ফ্যামিলি নেমের কারণে ইউনিক হয় না। এই জন্য ফ্যামিলি নেমটা বাদ দিয়ে, যেমন আমি আমার ফার্স্ট নেম মিনহাজুল, লাস্ট নেম আসিফ রাখলাম ব্র্যান্ডিং এর জন্য। এছাড়া অনেকে চাইলে ট্রাই করতে পারো, অনেক ধরনের ফরমেশন আছে, যেমন এলিগেন্ট। ফিমেলদের ক্ষেত্রে আমি বলতেছি, ধরো তার নাম হচ্ছে শেফা, এলিগেন্ট শেফা। তমা তার নাম, বারবি তমা। বা আমি যদি আসলে ডিফারেন্ট কোনো একটা নিশে আমার একটা অ্যাকাউন্ট গ্রো করতে চাই ব্র্যান্ডিং এর জন্য, সেক্ষেত্রে দেখো ডেভ মিনহাজ, ওয়ানলি মিনহাজ, হ্যালো মিনহাজ, এরকম হইতে পারে। বা অনেক সময় আমি আমার দেখো ফয়সাল আবির, এই ওয়ার্ডটাকে ইউনিক করার জন্য আমি দেখো FAISAL, এটাকে একটু চেঞ্জ করে দিলাম, FAYSAL, এটাও করতে পারি। মেহেদিকে মাহদি করতে পারি। কাউসারকে কাউসার করতে পারি। সো কথা হচ্ছে ফাইবার, আপওয়ার্ক এবং অন্যান্য ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে আমি আমার
অরিজিনাল এনআইডিতে যেভাবে নাম আছে সেই অনুযায়ী আমি আমার অ্যাকাউন্ট খুলবো। কিন্তু ব্র্যান্ডিং এর ক্ষেত্রে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, ইউটিউব এগুলোর ক্ষেত্রে আমি যে কোনো নাম দিয়ে ব্র্যান্ডিং করতে পারি। এই জন্য এই অন্যান্য যে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলোতে আমরা চেষ্টা করব ইউনিক একটা ব্র্যান্ডিং নেম দিয়ে অ্যাকাউন্ট করার। যেমন দেখো এখানে গোলাম মোহাম্মদ সাব্বির, উনি এত বড় নামটাকে শর্ট করে নিয়ে আসছে জিএম সাব্বিরে। ওকে, এখন আমরা মোটামুটি আমাদের মনের মধ্যে কিছু নাম রেডি হয়ে গেছে। সেই নামগুলো দিয়ে আমি আসলে ব্র্যান্ডিং করতে পারবো কি পারবো না, এটাই আমরা এখন একটু ফাইন্ড করি। যেমন আকাশ রয় নামে একজন ভাইয়া আছে। তো প্রথমে সার্চ করবা আকাশ রয় লিখে গুগলে। প্রথম কাজ হচ্ছে আমাদের হাতের ডান দিকে কেউ ফিচার্ড আছে কিনা। নাই। যদি আমরা বলতাম যেমন আলমগীর এইচ কবির, এই নামটাতে যদি আমি সার্চ করি, দেখো আমার নাম যদি আলমগীর এইচ কবির হয়, আমি কি এই নামে ব্র্যান্ডিং করতে পারবো? পারবো না। তো দেখো অলরেডি আলমগীর এইচ কবির নামে হাতের ডান দিকে কেউ একজন ফিচার্ড হয়ে আছে। এর পাশাপাশি ইমেজেস অপশনে গেলে আমি দেখতেছি একই মানুষের ছবি বারবার আছে। তার মানে আলমগীর এইচ কবির দিয়ে ব্র্যান্ডিং করা যাবে না। সুতরাং তোমরা কি করবা, তোমাদের যে নিজস্ব নাম আছে যেমন আকাশ রয়, এটা দিয়ে ব্র্যান্ডিং করা যাবে কি যাবে না? নাম্বার ওয়ান, হাতের ডান দিকে কেউ ফিচার নাই। নাম্বার টু, ইমেজেসে গেলে আমি দেখতেছি এখানে আসলে একজন মানুষ না, ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের প্রোফাইল র্যাঙ্কে আছে। সুতরাং এই নাম দিয়ে ব্র্যান্ডিং করা যাইতে পারে। ভাইয়া, তোমাদের আমার নাম চ্যাটে, হলো নাইমুর রহমান। তো এইটার হ্যাঁ, ক্ষেত্রে খুবই মানে পড়ে যায়। তো এটা যদি বলতেন ভালো হতো ভাইয়া। হ্যাঁ, এই পার্টটা আলমগীর তোমাদেরকে দেখাবে কার কার নামে কি কি প্রবলেম হইতে পারে। আমি জাস্ট স্ট্রাকচারটা বলতেছি। যেমন এখানে ইমাদ শিকদার নামে একজন ভাইয়া আছে। জি ভাইয়া আছি, বলেন। আচ্ছা, এখন উনি ইমাদ শিকদার দিয়ে লিখে সার্চ করে দেখলো হাতের ডান দিকে কেউ ফিচার নাই, তার মানে পারফেক্ট, এটাতে ব্র্যান্ডিং করা যাবে। নাম্বার টু, ইমেজেসে গিয়ে দেখলাম ইমাদ শিকদার নামে এক একটা আলাদা 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 প্রোফাইল আছে। সুতরাং সমস্যা নেই। মানে আমার যদি আমি এরকম চিন্তা করতাম যে তামিম ইকবাল, তখন তামিম ইকবাল লিখে সার্চ করলে দেখতেছি একই মানুষের ছবি বারবার আছে, তাইলে ওই নাম দিয়ে ব্র্যান্ডিং করা যাবে না। কিন্তু ইমাদ শিকদার দিয়ে একটা বা দুইটা ছবি আছে, অনেক মানুষ নাই। নাম্বার টু হইতেছে অলে গেলে হাতের ডান দিকে আমি ফিচার্ড অবস্থায় ইমাদ শিকদারকে দেখতে পাচ্ছি না। সুতরাং ইমাদ শিকদার দিয়ে ব্র্যান্ডিং করা যাবে। এখন কি নেম দিয়ে ব্র্যান্ডিং করা যাবে, কি নেম দিয়ে ব্র্যান্ডিং করা যাবে না, এই জিনিসগুলা দেখানোর জন্য পাশাপাশি আমাদের আসলে ওয়ার্ডপ্রেসে আমরা কাজ করব বিভিন্ন ক্লায়েন্টে কাজ করার জন্য। আমরা যখন ওয়েবসাইটে কাজ করে অনেক সময় ক্লায়েন্টরা আমাদের পেমেন্ট করে না, ইন দ্যাট কেস আমাদের আসলে নিজস্ব ডোমেন হোস্টিং থাকলে খুব সহজেই আমরা আসলে ক্লায়েন্টদের কাজগুলো আমাদের ডোমেন হোস্টিং এ করতে পারি। পরবর্তীতে ক্লায়েন্ট পেমেন্ট করলে আমি আমাদের ওয়েবসাইটটা ক্লায়েন্টদের ওয়েবসাইটে ট্রান্সফার করে দিতে পারি। এই সব কিছু নিয়ে আলমগীর এইচ কবির, আমাদের মেন্টর, তোমাদের প্রায় 2 ঘন্টার একটা সেশন নেবে। ঠিক আছে ভাইয়া সবাই? জি ভাইয়া ঠিক আছে। বেস্ট অফ লাক সবাইকে। আলমগীর প্লিজ কন্টিনিউ। ওকে, থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দর একটা সেশন নেওয়ার জন্য। আশা করি আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি। সো এখন আমরা যার যার নাম একটু সার্চ করে চেক করে নিব কোনো কোশ্চেন রাইজ করে কিনা বা আপনাদের নামগুলো অ্যাভেলেবল আছে কিনা। আমি আপনাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি। যে যে যার যার মতো ব্রাউজার ওপেন করে আপনাদের নামগুলো সার্চ করে দেখেন, দেখেন কোনো প্রবলেম চোখে পড়ে কিনা বা কোনো ইস্যু আছে কিনা। আমি আপনাদের কোশ্চেন গুলো নিব প্রথমে। সো আমরা 2 মিনিট পরে ভাইয়া, স্টার্ট করতেছি। যার যার মতো করে আপনি এখন ট্রাই করেন ব্রাউজারে।
জি ভাই, আমার আসতেছে। হলো। ভাইয়া, হ্যালো, আলমগীর এইচ কবির ভাই আছেন? একটু ওয়েট করেন, সবার শেষ হোক, একসাথে নিচ্ছি সবার কোশ্চেন। হ্যাঁ, এখন কার কি কি কোশ্চেন আছে কোশ্চেন করতে পারেন। জি ভাই, আমার নাম হলো নাইমুর রহমান, বুঝছেন? এটা কিন্তু ক্লিয়ার চলে আসে। আচ্ছা, আর আপনার কোনো ডাক নাম আছে? আমার ডাক নাম হলো হিমেল। নাইমুর হিমেল ট্রাই করেন। ভাইয়া। নাইমুর নাইমুর হিমেলটা মানে আমার সাথে কেমন একটা লাগে ভাইয়া। তাহলে ডিফারেন্ট ট্রাই করতে হবে, তাহলে শর্ট ফর্ম ইউজ করেন বা আগে পরে কিছু ইউজ করতে হবে, ইউনিক করতে হবে ব্যাপারটা, বুঝতে পারছেন? ভাইয়া বা অন্য আমি কোনো নাম অ্যাড করতে পারেন সাথে, যেটা আপনার ফেভারিট বা এরকম কিছু। যদি ইউনিক না করেন তাহলে দেখেন, আপনি বেশিরভাগই যারা ধরেন পরিচিত অনলাইনে জগতে হোক যেখানে হোক, আপনি দেখবেন তাদের নামের মধ্যে একটা ভেরিয়েশন আছে, তাদের নামের মধ্যে একটা ইউনিকনেস আছে। আপনার তো ওইটাই করতে হবে, না হলে তো আপনি র্যাঙ্কে আনতে পারবেন না, তাই না? হ্যালো ভাইয়া, ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। আচ্ছা, আমার নাম হচ্ছে হাসিব খান। তো সার্চ দিলে আমার হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল এবং ফেসবুক প্রোফাইলটা আসে, হ্যাঁ, হুম, নাম দিয়া। আর হচ্ছে যেটা এইখানে ধরেন আরেকটা, মানে ফার্স্ট যে ডোমেনটা আসে সেটা হচ্ছে আইডিএম থেকে একটা, হয়তো বা কারো একটা ব্যাকলিঙ্ক বা কোনো কিছু করা করা আছে, বা ওইটা আচ্ছা। আমার সাথে রিলেভেন্ট না, ওইটা ফার্স্টে চলে আসে। আসিফ খান। হাসিব খান, HASIBKHAN। আচ্ছা, আবার অনেক অনেক ডোমেন আছে হাসিব খান নামে, নামে অনেক অনেক আছে।
জি ভাই, সেকেন্ডটা আমার। আচ্ছা, এটা না, সেকেন্ড এক করে যান একটু। এই সেকেন্ড উপরে আর একটু উপরে আছে, এই যে সেকেন্ড ফেসবুক প্রোফাইলটা আমার। ওই যে আইডিএম এর পরেরটা। এটার কথা বলতেছেন? আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি, আর একটু উপরে যান না ফার্স্টে। হ্যাঁ, ওই দেখেন IMD জিবি, হ্যাঁ এটা আমার। আচ্ছা, এখন আপনারা কোন স্ক্রিন দেখতে পাচ্ছেন? উনি হয়তো স্ক্রিনটা আগে পরে দেখতে পাচ্ছে। আমি কি মার্ক করছি, এটা দেখতে পাচ্ছেন আপনারা সবাই? হ্যাঁ হ্যাঁ ভাই, এটা আমি জি দেখতে ভাইয়া, জি পাচ্ছি। জি। হ্যাঁ। ভাইয়া ভিডিওতে একটা ল্যাগ ইস্যু আছে। হ্যাঁ ভাইয়া, ল্যাগ ইস্যু আছে। এটা আপনার এপিসোড 2 থেকে রেকর্ডেড যে ভিডিওটা সেখানে দেখতে পাইছিলাম আজকে। আচ্ছা, এটা আপনার প্রোফাইল না তো, এটা জাস্ট হচ্ছে সার্চ কিউরি, জাস্ট সার্চ করবে। হ্যাঁ, এখানে সার্চ কিউতে ক্লিক করেন, দেখেন আমার, আমি আমি এখানে যখন ঢুকছি তখন এখানে আমার আমার এখানে দেখাচ্ছে আর শো সরাসরি আমার করলে ওইটাও হবে না, প্রোফাইল। ওইটা র্যাঙ্ক না। ওটা জাস্ট ফেসবুকের, এটা ফেসবুকের থেকে র্যাঙ্ক হয়েছে, এটা আপনার প্রোফাইল র্যাঙ্ক হয় না, ঠিক আছে? বুঝতে ওটা তো আপনি পারছি। ফেসবুকে গিয়ে আপনার নাম সার্চ করলে যেটা আসে ওইটা আসে, ডিরেক্টলি হুম আপনার হুম। প্রোফাইল আসতে হবে। আচ্ছা, আর কোথায় আছে? আহ, ভাইয়া, আহ, হ্যাঁ, আর একটা বিষয় আমার এখানে ক্ষেত্রে। এটাও যদি আসে, এটাও র্যাঙ্ক না, ঠিক আছে? র্যাঙ্ক আচ্ছা। কোনটাকে বলে আমি দেখাচ্ছি। এটা র্যাঙ্ক, এটা আমার ডিরেক্ট প্রোফাইল। আমি যদি চাই, এটা আমাকে কোথাও ক্লিক করতে হবে না, আমার প্রোফাইল নিয়ে যাবে ডিরেক্টলি, বুঝছেন? আচ্ছা, এটা আমার আপওয়ার্ক, এটা ডিরেক্টলি আপওয়ার্কে নিয়ে যাবে। আচ্ছা, এটা আমার হ্যাঁ, ডোমেইন নাইমুর রহমান যাবে, এসিও এগুলো লেখেন সব। দিন, ওটা ওটা র্যাঙ্ক নাকি একটু দেখান দিন ভাই ওটা। আচ্ছা, ক্রিকেটার তো আসবে, ওটা নাম শুনে বোঝা যাচ্ছে নাইমুর রহমান ক্রিকেটার আছে। নাইমুর আপনি রহমান স্পেলিং চেঞ্জ এসিও। করতে পারেন, স্পেলিং চেঞ্জ করলে হবে। আচ্ছা ভাইয়া, জি, আমি একটা আচ্ছা, কোশ্চেন করতে চাই। হ্যালো। আপনার এর থেকে চেক করেন দিন, নাইমুর রহমান এসিও। এসিও লাস্টে এসিও, যে এসইও, জি, নামের মধ্যে এসইও কিভাবে অ্যাড করবেন? মানে এটা আমার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে ই করছিলাম তো, মানে সেই বুঝতে ক্ষেত্রে পারছি, বাট এটা তো ওভাবে নামের অংশ না, এটা করছিলাম আপনার কোম্পানির এসিও। নাম হইতে পারে। বুঝতে পারছেন? জি, এটাই আর কি। এটা দিয়ে নেবো এম তো, আচ্ছা, কিন্তু শামিমটা দেখবেন। এইটা দিলে আমার ধরেন আপার প্রোফাইল টোফাইল আসে। আসবে, বাট এখন আপনি যদি চান এই নামে আপনাকে সবাই চিনুক, তাহলে করতে পারেন। বাট এটা আসলে তো নাম হইলো না আসলে, তাই না? বাট আপনি যদি চান, আপনি করলে র্যাঙ্কে আসবে, সবই হবে, কারণ এই নামে তো অ্যাটলিস্ট কেউ এসইও করবে না, তাই না? সো এটা তো এক্সট্রা হয়ে গেল নামের মধ্যে। যেমন এটা দেখেন, এটা নাম, তাই না? মিনিংফুল নাম। So, এরকম আর কি ব্যাপার। এখন লাইফে যদি এসইও ছাড়া আর কিছুই না করেন, তাইলে একটা ব্যাপার আছে। আমি তো এখন ওয়েব ডিজাইনার শিখতেছি, এটা তো হ্যাঁ, তাহলে তো সমস্যা। এসইও এটা তো আসলে মিনিং রাখতেছে না। ঠিক আছে, হুম। এই জন্য স্পেসিফিক কিছু ওইভাবে ইউজ না করাই বেটার। ইন ফিউচার আপনি ওয়েব ডিজাইনও না করতে পারেন, তাহলে কি সাথে এন আর এই ইমেল লিখবো এটা? করতে পারেন। আচ্ছা ভাই, তাহলে তাই কি করতে ভাই পারেন। আমারটা কি র্যাঙ্কিং আনা যাবে না, বা হবে না এরকম কিছু? কোনটা যেন, হাসিব খান, ওটা হাসিব খান জি। আনা যাবে, অনেক টাফ হবে আর কি, সময়ও লাগবে অনেক বেশি। আপনি আরেকটু ইউনিক করার ট্রাই করেন, কোনো নিকনেম থাকলে ওইটা অ্যাড করার ট্রাই করেন। ভাইয়া, আমি ইমাদ ভাইয়া, বলছিলাম। ভাইয়া, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলেন। জি ভাই, আমি একটা কোশ্চেন করতে যাচ্ছি। মনে করেন যে, ভাই আমার নামটা নিয়ে একটু সার্চ দেন, হ্যাঁ। হ্যাঁ, শুধু ইমেল দিলে হয় না? একজন 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 একজন, দুইজন একসাথে কোশ্চেন করেন না। জি। যখন একজন কথা বলতেছে, বাকি আর কেউ কথা বলবো না, হ্যাঁ? তাহলে দেখা যাবে কারোটাই সলভ হবে না। ওকে, আমরা আস্তে আস্তে করি, আমি আছি জি ভাইয়া। আপনার সাথে, কোনো সমস্যা নেই। আচ্ছা, যে বলতেছিলেন, শেষ করেন, কোশ্চেন শেষ জি করেন। ভাইয়া, ইমাদ শিকদার দেখে সার্চ করেন, হ্যাঁ। আপনি লিখে দেন, জুমের চ্যাটের নাম লিখে দেন। আচ্ছা, EMAD। আচ্ছা, লিখে দিচ্ছি ভাই আমি, হ্যাঁ। হুম। ভাইয়া এম শামিম লিখে সার্চ করে দেন। এম শামীম। এনশামিন। এম শামিম।
লিখে দেন, যাদের দরকার দিয়েছি স্ক্রিনে। নামগুলো জুমের চ্যাটে লিখেন। জি ভাইয়া, লিখে দিয়েছি, দেখেন একটু ইমাদ দেখেন হোসেন। পাইছি, এটা আমি দেখতেছি। এটা আপনার প্রোফাইল? জি না ভাইয়া, এটা আমার না, কিন্তু নিচে একটু নিচে যান, নিচের দিকে আমারটা আছে। এটাতে কিছু দেখায় না, আর একটু নিচে। কোথায় যেন দেখলাম আমারটা, হ্যাঁ, মানে আমার এখানে শো করতেছে এখানে অবশ্য। তো না, আর এটা নিতে পারবেন, এটা না দেখাইলেও সমস্যা নেই, চলে আসবে। পাওয়ারফুলি না কেউ মানে দেখে। আমার এখানে হ্যাঁ 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 হ্যাঁ, এটা নিতে সেটাই বলতে পারবেন। চাচ্ছিলাম, মানে আমার ওখানে শো করতেছে। আচ্ছা, হ্যাঁ, আমার শুধু ইমেল দিলে হবে না? দেখেন র্যাঙ্কে আসে কিনা, শুধু হিমেল তো এইভাবে। ACMEL। জি। And একটা তো আসলে এটাও তো হইলো না, মিনিংফুল কোনো না। ভাইয়া এম শামীমটা একটু বুঝতে দেখা যাবে? পারছেন, নামটা এরকম হইতে হবে যাতে, যেমন মিনহাজুল আসিফ নামটা আমি যদি বাংলাদেশে যেখানে গিয়েই বলি সরাসরি চিনবে, আর না হলে সার্চ করলেই বুঝে ফেলবে। And শুধু হিমেল এটা আসলে তো এটা তো ইউনিক নাম না, তাই না? বাংলাদেশে তো একমাত্র আপনিই না, বুঝতে পারছি। মিনহাজুল আসিফ নামে আর কেউ নাই, থাকলেও সেই নামটা রাখবে না, চেঞ্জ করে ফেলবে সব জায়গা থেকে, ঠিক আছে? ইউনিক মানে একজনই হইতে হবে এরকম। আলমগীর এইচ কবির নামেও আর কেউ নাই, থাকলেও ডিফারেন্ট আছে। সে থাকলেও যদি কেউ থাকে এটা দেখে সে চেঞ্জ করে ফেলবে, সে এটা আর নিবে না, বুঝতে পারছি। And শুধু হিমেল এটা তো আসলে আপনার ইউনিক নাম হইলো না। এন্ড এটা এইটার সরাসরি আপনি কখনো র্যাঙ্কেও আসতে পারবেন না এটা দিয়ে, বুঝতে পারছেন। ভাই আমার একটা প্রশ্ন ভাইয়া ছিল, আমি এম আকাশ বলছিলাম। ভাইয়া ভাইয়া এম শামীমটা একটু দেখা যাবে? সবটাই দেখবো, সবগুলোই দেখবো আমি আস্তে আস্তে, যারা দিচ্ছেন লিখতে বসে, যারা লিখছে সবারটা দেখবো আস্তে আস্তে। আচ্ছা, যারটা আসবে সে কথা বলবেন। আচ্ছা, ইমতিয়াজ উদ্দিন, আহ জি ভাইয়া, উদ্দিন হবে, ওকে। তোমারটার নামে কি কিছু আছে? দেখতেছি এখানে কিছু নাই, ফার্স্ট পজিটিভ সাইন। এখানে রিপিটেড মনে হচ্ছে না কারোটা যে একই জন বারবার আসছে। লাস্টলি ইমেজে একই জন বারবার আসছে কিনা এটা দেখতে হবে। এখানে যে দুইজন রিপিট করছে, প্রবলেম নাই, একবার দুইবার রিপিট করতে পারে, বাট একজনই একবার ডমিনেট করতেছে এরকম নাই। সো এটা আপনি নিতে পারেন, ঠিক আছে? তাইলে আগে পরে কিছু অ্যাড করবো না, জাস্ট এটাই? এটা নিতে পারেন, আগে পরে কিছু অ্যাড করলে ইউনিক হয়ে যাবে, দ্রুত র্যাঙ্কে চলে আসতে পারবেন। আর আপনার নামটাও ইউনিক হলো, যেমন ইমতিয়াজউদ্দিন একদম ইউনিক না কিন্তু, তাই না? আপনি জাস্ট এই নাম বললেই যে আপনাকে চিনবে এরকম না কিন্তু। ইমতিয়াজ উদ্দিন ইস্পাত দিয়ে দেন। দিতে পারেন, আইএস, ISFID। দিয়ে ফেলবেন, ওটা তো হবে, সমস্যা নেই। এটাতেই যেহেতু আছে ওটা তো অবশ্যই হবে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, বেশ। আমি ওই যে হাসিব খান বলতেছিলাম, তো ওই আমার নামের আগে এমডি যোগ করলে আমার লিঙ্কডইন প্রোফাইলটা হচ্ছে আপনার ছয় দেখেন, নাম্বার থেকে আনাটা 7 নাম্বারে আমাদের আসে। জন্য ইম্পর্টেন্ট না, এখন র্যাঙ্কে না থাকলেও সমস্যা নেই, বাট ইন ফিউচারে এটার আসলে ইফেক্টটা কি সেটা আমাদের বোঝা দরকার। এমডি জিনিসটা হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর বোঝায়, আমরা হয়তো এই জিনিসটা বুঝি। হ্যাঁ হ্যাঁ, যদি মোহাম্মদ হয় পুরোটা আমরা লিখি মোহাম্মদ, সমস্যা নেই। বাট এমডি আসলে মোহাম্মদ মিন করে না, এটা জাস্ট আমাদের হচ্ছে আমরা জাস্ট বোঝানোর জন্য লিখি, রাইট? এটা হ্যাঁ বাইরে হ্যাঁ, কেউ এটা বুঝেও না এটা, ঠিক আছে? এটা আপনি বাইরে বুঝে না, কিন্তু আমি বাইরে জানি। গিয়ে দেখবেন ম্যানেজিং ডিরেক্টর মনে করবে, ভাববে হয়তো কোনো কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আপনি। তো যদি মোহাম্মদ ইউজ করতে চান পুরোটা ইউজ করেন সুন্দর মতন, ঠিক আছে? এমডি কাইন্ড অফ আমরা ইউজ করছি, যেমন আমার ভোটাইটিতেও না, আছে, আমার এখন আমরা আমি বুঝতে আমি পারি না চেঞ্জ এটা করে এমডি আমি তো সব আবার জায়গা থেকে। আমেরিকাতে ডক্টরও মনে করে। হ্যাঁ এরকমই, সো এটা প্রবলেম না। তো এইগুলা হ্যাঁ হ্যাঁ, ইন ফিউচারে যখন বড় পর্যায়ে যাবেন তখন এগুলো প্রবলেম করবে, ইভেন বড় না ক্লায়েন্টের সাথে আমি কাজ এটা করতে যাবেন, এজেন্সিতে কাজ চেঞ্জ করতে যাবেন, তখন এগুলো প্রবলেম। না, এটা আমি অলরেডি চেঞ্জ করে ফেলছি, বুঝছেন ভাইয়া। আচ্ছা আচ্ছা। তো ওই তো চেঞ্জ করে শুধুমাত্র হাসিব খান দিয়ে রাখছিলাম। তো এখন আমি একটু সার্চ করে দেখতেছিলাম, তো শুধুমাত্র এমডি দিয়ে এমডি হাসিব খান দিলে ওইটা মানে আমার লিঙ্কডইন প্রোফাইলটা আর কি 6 হ্যাঁ, নাম্বারে আমাদের আসে। আসলে র্যাঙ্কে আনা এখন টার্গেট না, আসলেও সমস্যা নেই, না আসলেও সমস্যা নেই, ঠিক আছে? ওইটা আসলে ঠিক। আমাদের কনসার্নিং সাইন না, ওটা চিন্তাই বাদ দিয়ে দেন। এখন জাস্ট আপনি চিন্তা করেন ইউনিক করতে পারেন কিনা, যেন নামটা আপনারই হয়, বুঝতে পারছি। আচ্ছা ভাই, আমরা ইন যে ফিউচারে এই আমরা নামটা যে তো আরো অনেক খেলতেছি, মানুষে নিবে। তো হ্যাঁ হ্যাঁ, দেখেন ইউনিক করতে পারেন কিনা, যেমন এইটাই অনেক ইউনিক নেম, এই নামে আরেকজন আসবে বা এই নামে নিবে এরকম সম্ভাবনা খুবই খুবই কম, তাই না? তো এই নামটা আপনি নিতে পারবেন, ভাই এটা যার নাম।
ভাইয়া এটা কি নিব? এটা কি নিতে নিব? পারেন, নিতে পারেন। আচ্ছা। এম শামীম, এটা আমি দেখছি। না, শুনতে পাচ্ছি না। এটা শেষ করে আবার আপনারটা নিব, ঠিক আছে? এটা শেষ করে নিই, যারটা দেখতেছি এটা একটা একটা শেষ করে নিই। আচ্ছা, এটা নেওয়া যাবে, রিপিটেড না, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে ভেরিয়েশন আছে এখানে, অনেক অনেক ভেরিয়েশন। এটা নিয়ে আপনি করলে আসবে র্যাঙ্কে। আচ্ছা, ক্লোজ একজন আছে, এন শামীম। উনি এসে স্পেশালিস্ট। সো এম শামীম নিলে নিতে পারেন, সমস্যা নেই। সাইফুল ইসলাম নাম শুনেই মনে হচ্ছে এটা কোনোভাবেই ইউনিক নেম না, মানে এটা দিলে কোনোভাবে আপনি পাবেন না, সেটা আপনাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এবং শুরুতেই এখান থেকেই বাতিল, এই নামটা সরাসরি এইভাবে নেওয়া যাবে না, কোনো ডাকনাম অ্যাড করতে হবে। ধরেন আপনার নাম হৃদয় আছে, ডাকনাম সাইফুল হৃদয় দিতে পারে। এই নামগুলা ইন ফিউচার বলতে বলতে দেখবেন এগুলাই সুন্দর লাগতেছে। যেমন মিনহাজুল আসিফ কখনোই মিনহাজুল আসিফ ছিল না, এটা ছিল মিনহাজুল ইসলাম। আসিফ ছিল ডাকনাম, পরবর্তীতে অ্যাড করে মিনহাজুল আসিফ দেওয়া হয়েছে। শুনতে অবশ্যই খারাপ লাগে না, তাই না? নামগুলো এরকমই হওয়া উচিত। বাট আমাদের আসলে আমরা বংশীয় নামগুলা প্রফেশনালি ইউজ করা স্টার্ট করে দেই, এটা প্রবলেম। বাট বাইরে আপনি আপনার ক্লায়েন্টও দেখবেন এরকমই, ঠিক আছে? ওর প্রথমে দুইটা জিনিসই মনে হবে মিনিংফুল, দুইটা নাম একসাথে। আচ্ছা, ওকে, এখানেও রিপিটেড কিছু নাই, এখানে প্রোফাইল নাই, নেওয়া যাবে। আপনি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, সো এটা আপনি নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া আকাশ রয় আমি নাম যেটা সার্চ করতেছি শুধু সেই কথা বলেন আপাতত। আপনাদের যার দরকার হবে নামগুলো জুমের চ্যাটে দিবেন, তাহলেই তার পয়েন্ট চলে আসবে সামনে। এখন শুধু নাম বলে নিচ্ছি, তারপর আবার কোশ্চেন নিব, সমস্যা নেই। এটা তো অলরেডি ইউনিক। জি ভাই, আমি পাবল বলছিলাম, শোনা যাচ্ছে? আচ্ছা, এটা অলরেডি ইউনিক, এইভাবে নিলেও হবে মনে হচ্ছে। আই এম নট শিওর এর মেশিন। পাপুল হাসান পরশ কিংবা পাপুল ইসলাম পরশ, এরকম কোনো কিছু দিলে হবে না? হ্যাঁ, 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 দিতে পারেন, পাপুল হাসান পরশ দিতে পারেন। উম, আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। ঠিক আছে। এটা শুধুমাত্র কিন্তু এখন জাস্ট ব্র্যান্ডিং নেম সিলেক্ট করে কিনা, এটা এটা অনেক কাজ। র্যাঙ্কে আনা, পরিচিতি, তারপর ডোমেইন হোস্টিং, তারপরে আপনার ইন ফিউচার আপনার ইউজার নেম যেটা ডিসপ্লে হবে সেটা। আর যেসব জায়গায় এনআইডির নাম নিডেড, ওই জায়গায় তো ওটাই ইউজ করবো। যেমন প্রোফাইলের নাম ক্লায়েন্টের কাছে শো করে না, ক্লায়েন্টের কাছে জাস্ট ইউজার নেম শো করে। ওগুলো আলাদা ব্যাপার, ওগুলো আমরা হচ্ছে ভোটার আইডি যেভাবে আছে হুবহু ওইটাই ইউজ করবো। আর সামনে যেটা শো হয় ইউজার নেম এন্ড আদার যে ডিসপ্লে নেম গুলা, এগুলোতে আমরা ব্র্যান্ডিং নেম শো করবো অলওয়েজ। আচ্ছা, রাসেল কিরণ, এখানে একটা ফেসবুক প্রোফাইল আছে কারো। রাসেল কিরণ ক্লাব নামে একটা ইউটিউব চ্যানেল আছে। রাসেল কিরণ নামে একটা ইউটিউব ইনস্টাগ্রাম। ইউটিউব চ্যানেল আমার না স্যার। এটা কার, আপনার? হ্যাঁ এটাই আমার। আচ্ছা, ইউটিউব চ্যানেল সমস্যা নেই, আপনারটা আনতে পারবেন। এটা ইউনিক আছে, মনেই হচ্ছে এটা ইউনিক। এই নামগুলো সুন্দর, হ্যাঁ, এই নামগুলো ফিউচারে দ্রুত অনেক কিছু র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন। রাসেল কিরণ ঠিক আছে নাম, এরকম নাম ট্রাই করেন। আচ্ছা স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে সানাউল ইসলাম। আপনার এখানে কি, এখানে ডাবল এল, এটা কি ঠিক আছে? জি ভাইয়া এটাই ঠিক আছে, ডাবল এল। আচ্ছা, ঠিক আছে, এটা নিতে পারেন। এটা কি আপনার এনআইডি তো এরকমই? জি ভাইয়া এনআইডি তে এমডি সানাউল ইসলাম দেওয়া শুধু, আর এই জায়গায় এমডি দিই নেই।
বুঝতে পারছি। আপনার এনআইডি তো দুইটা এল না? হ্যাঁ, দুইটা এল। বুঝতে পারছি। যাই হোক, আমাদের বাকিদের গুলো যে এনআইডির সাথে মিলতে হবে এরকম না, এনআইডির কথা যে মেনশন করতেছে এই জন্য। বাট হ্যাঁ, এনআইডির মূল নামটা তো আমাদের সেম থাকবে, আশেপাশের নাম চেঞ্জ করতে পারি, নাকি আমার আলমগীর নামটা এনআইডিতে আছে, বাট কবিরও নাই, এইচও নাই। ঠিক আছে, আমার নামটা আছে এমডি আলমগীর হোসাইন এনআইডিতে, বাট আমার ব্র্যান্ডিং নেম এন্ড সব জায়গাতে আমি পরিচিত আলমগীর এইচ কবির নামে। এরকম আর কি ব্যাপারটা। আচ্ছা নাউল, ঠিক আছে এটা ভাই, ওই এটা যে নেওয়া যাইবো? এটা তো ইউনিক তো অবশ্যই, যে দুইটা এল দিয়ে দিয়েছেন, স্পেলিং চেঞ্জ ওইখানে ইউনিক হয়ে গেছে, নেওয়া যাবে। বাট অলদো যে এই নামে ঠিক একজন আছে, আছে। এটা এটা একটু কিছুদিন পরে আপনার এটাই র্যাঙ্কে চলে আসবে। মানে স্পেসিফিক্যালি মানুষকে যে ডুয়েল মানে দুইটা এল দিয়ে সার্চ করতে হবে, আর যেহেতু আপনার এনআইডি তো এডিবি ভাই আছে, নাম নিতে পারেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওয়াসিম আকরাম তো পাওয়ার কথাই না কোনোভাবে, তো এটা চিন্তাই বাদ দিয়ে দেন, আগে পরে কিছু একটা অ্যাড করতে হবে। দেখেন আপনি কি অ্যাড করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, ওয়াসিম আকরামের ডাক নাম আছে কোনো? আহ, আকাশ রয় লিখছে, ভাই আমি আমার ফেসবুক ইউআরএল লিংক কাস্টম করছি, এখন কি ওইটা চেঞ্জ করতে হবে? চেঞ্জ করলে ভালো, আর যদি চেঞ্জ করলে এটা আপনার জন্য কোনো প্রবলেম ক্রিয়েট হয়, সেক্ষেত্রে আপনি ফেসবুকের লিংকটা স্কিপ করতে পারেন, আগেরটাই রেখে দিতে পারেন। বাট আপনার ফেসবুকের লিংকটা আগেরটাই রেখে দেন, ঠিক আছে? এটা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় লিংক করে রাখছেন, অনেক জায়গায় দিয়ে রাখছেন। বাট যদি খুব বেশি পার্থক্য হয় নামের সাথে ফেসবুক ইউআরএল, তাহলে চেঞ্জ করতে পারেন, এটা বলে দিবে। এটা চেঞ্জ করতে হবে না হবে এখন আপাতত ওই চিন্তা বাদ, এখন জাস্ট ব্র্যান্ডিং নেম সিলেক্ট করা। পরে কোনটা চেঞ্জ করতে হবে, কোথায় কি করতে হবে, এটা পরবর্তীতে আপনাদের ব্র্যান্ডিং এর যখন সেশন গুলো শুরু হবে, প্রতি শুক্রবারে আপনাদের একটা করে ক্লাস হবে, তখন এগুলো বলে দিবে কি করতে হবে না করতে হবে। মানে অ্যাকাউন্ট সাজানো, কি করতে হবে না করতে হবে, এগুলো চিন্তা পরে, এখন জাস্ট নাম সিলেক্ট করা। আচ্ছা, তারপর হচ্ছে রবিউল ইসলাম। রবিউল ইসলাম তো পাবেন না, বুঝতেছেন, নিকনেম আছে যেহেতু। রবিউল ইসলাম সার্চ করলেই দেখবেন যে পাচ্ছেন না, সেক্ষেত্রে নিকনেম অ্যাড করে দিছে, সুন্দর। রবিউল ইসলাম সাগরে দিতে পারেন, রবিউল সাগরে দিতে পারেন। তো রবিউল সাগর দিলে এখানে কিছু নেই, এখানেও সব র্যান্ডম, এইখানেও র্যান্ডম। সো এটা নেওয়া যাবে, রবিউল সাগর নেওয়া যাবে, রবিউল ইসলাম সাগরও আই থিঙ্ক নেওয়া যাবে। দুই নামে নেওয়া বেটার, দুই নামে না পাইলে তিন নামে নিতে হয়, তারপর আপনার যেটা কমফোর্টেবল লাগে, রবিউল ইসলাম সাগরও নিতে তাহলে পারেন। স্যার এটা কি নিব? হুম হুম। রবিউল সাগর এটা কি নিব? রবিউল সাগর নিতে পারেন, রবিউল ইসলাম সাগর এটাও নিতে পারেন, যেটা আপনার কাছে ভালো লাগে, নিজের নাম যেহেতু ওইটাই নিয়ে নেন। ঠিক আছে। জি স্যার। চলো, সারা খান তামান্না, এটা ইউনিক নাম, দেখেই বোঝা যাচ্ছে, এগুলা মিলবে জি না। ভাইয়া, নির্জরা আমার আইডির নাম ফেসবুক, তো এটাই কি থাকবে? রাখতে পারেন, এটা চলবে, এটা ইউনিক আছে। আচ্ছা, থ্যাংকস ভাইয়া। আচ্ছা, এগুলো এগুলো কি আপনার সব? হ্যাঁ ভাই। আচ্ছা, সেক্ষেত্রে তো এটা দেখেই বোঝা যাচ্ছে ইউনিক করছেন অলরেডি, রাখতে পারেন। ডোমেন নেওয়া আছে অলরেডি? হ্যাঁ ভাই। ঠিক আছে, পারফেক্ট। তাহলে আপনার নিতে হবে না ডোমেন নতুন করে, যেহেতু নেওয়াই আছে। যাদের নাই তাদের সবারই আমাদের ডোমেন লাগবে। অলরাইট, সো এইখানে মারুফ রহমান, এখানে ব্র্যান্ডিং নাই, গুড। এখানে আইএমডিবি তে কেউ একজন আছে, সে হয়তো কোনো একটা রোল বা কিছু আছে, ওকে। রিপিটেড নাই, নেওয়া যাবে, আর ইন ফিউচারে হয়তো টাফ কম্পিটিশন ঢুকতে পারে, কেউ একজন আসতে পারে, সেক্ষেত্রে ইউনিক যদি আরেকটু করতে পারেন বেটার, তাহলে এটা নিলেও র্যাঙ্কে আসা যাবে, যেহেতু একদম সরাসরি কেউ নাই। বাট কমন মনে হচ্ছে অনেক নামটা, সেক্ষেত্রে আপনি চাইলে আরেকটু ইউনিক করার ট্রাই করতে পারেন। আচ্ছা, হিমেল আর তুষার নিতে পারেন, এভাবেও সুন্দর। এটা ইউনিক, নিতে পারেন। ভাই এখানে আরেকটা আছে এইচ আর তুষার, কোনটা পিক করলে বেটার হবে? এইচআর জিনিসটা তো আসলে এইচআর এর তো একটা মিনিং আছে, হিউম্যান রিসোর্স, তাই না? বা যে ম্যানেজ জি। করে। ও,
ডিফারেন্ট হিউম্যান রিসোর্স প্রফেশনালস। সো ব্যাপারটা একটু অড, রাইট? তো সেক্ষেত্রে ওকে ওকে, আগের ঠিক আছে। চয়েসটা বেটার। ওকে, অলরাইট। থ্যাংক ইউ। স্যার আমি তো নিজের নাম সোশ্যাল মিডিয়া এফবি কি নিউ করবো? এটা এফবি নিউ করে ওপেন করতে পারেন। সেক্ষেত্রে যদি আপনি পার্সোনাল নাম ছাড়া ইউজ করেন, সেক্ষেত্রে নতুন ফেসবুক আইডি না, ওটার পেজ ক্রিয়েট করলেই হবে। ব্র্যান্ডিং নেমে একটা পেজ ক্রিয়েট করলেই হবে ওই আইডি নামে। যাদের নাম চেঞ্জ করতে প্রবলেম ফেসবুকে, তারা পেজ ক্রিয়েট করলেই হবে ব্র্যান্ডিং নেমে। এটা দেখাই দিবে। সো এগুলো নিয়ে এখন টেনশন করার কিছু নেই। এটাও আই থিঙ্ক ইউনিক আছে। তারপর আপনারা দেখবেন, আমি ক্রাইটেরিয়া গুলো তো বলেই দিলাম, আপনারা একটু সময় নিয়ে দেখবেন। নাম যেহেতু আপনার, এই নামটাই থেকে যাবে আপনার কাছে, এই নামেই পরিচিত পাবেন সবার কাছে। সো নামটা দেখে শুনে নিজের মতো করে নিয়ে নেবেন। বেশি টেনশন করার দরকার নেই, বেশি টেনশন করলে জিনিসটা এন্ড অফ দ্য রেজাল্ট খারাপ থাকে। আচ্ছা, এটা ইউনিক, নিতে পারেন। আচ্ছা, লাস্টে ডি, রাইট? ঠিক আছে, নিতে পারেন। কারণ রাহাতের টি দিয়ে একজন অলরেডি আছে অনেক অনেক জায়গায় র্যাঙ্কে। আপনি যদি ডি ইউজ করছেন, তো আপনি নিতে পারেন। এটা তো ইউনিক হচ্ছে। মিউট রাখেন, বাকিদের মাইকগুলো মিউট রাখেন। কথা বলার সময় আনমিউট করে কথা বলে আবার মিউট করে ফেলবেন। আচ্ছা, জামিউল হক নেওয়া যাবে, নিলে ট্রাই করলে র্যাঙ্কে আসবে। আর একটু ইউনিক যদি করতে পারেন বেটার, বা অথবা এটাও নিতে পারেন। ইউনিক করলে হবে কি, আপনার র্যাঙ্কটা স্ট্রং হবে আর কি। বাট এটাও নেওয়া যাবে। আচ্ছা, ডেভেলপার ডেভেলপার ওয়ার্ডটা কিছু কিছু ক্ষেত্রে আমরা উৎসাহ দেই না, কারণ ইন ফিউচারে হইতে পারে আপনি প্রফেশন চেঞ্জ করলেন, তখন আবার নতুন করে র্যাঙ্ক করার একটা প্রয়োজন পড়বে, নতুন করে নাম রিনেম করার প্রয়োজন পড়বে। তো সেক্ষেত্রে আহ আপনার ইউনিক নেম একবারে নেওয়াই ভালো, কোন একটা স্পেসিফিক প্রফেশন টার্গেট না করে। কোন অ্যাপে নাম সার্চ করে ট্রাই করতেছে? এটা তো কোনো অ্যাপ না, এটা ব্রাউজার, জাস্ট গুগলে সার্চ করে ট্রাই করতেছি। আচ্ছা, আকাশ রয়। সো আকাশ রয় আই থিংক একটু টাফ হবে, নামটা খুবই কমন। যে আকাশ রয় মোটামুটি অনেকেই আছে, রিপিটেডও আছে অনেকে। ইউনিক করা ট্রাই করেন, আকাশ রয় নিলে হতে পারে, বাট অনেক লম্বা সময়ের জার্নি হবে এটা, অনেক টাইম লাগবে। তারপরে পুরোপুরি আপনি ডমিনেট করতে পারবেন না, কেউ না কেউ দেখা যাবে থাকবে। আচ্ছা, এটা অলরেডি স্পেলিংটা ধরছে, তার মানে এটা হুম হুম $2,500 দিতে, ডোমেন চেক করলাম যে $2,500 প্রাইস দিয়ে রাখছে আকাশ হ্যাঁ, ভাই। অলরেডি কেউ নিয়ে ওটাকে বলা হচ্ছে এক্সপায়ার্ড ডোমেন, পার্ক ডোমেন, মানে একজনে কিনে সেলের জন্য দিয়ে রাখছে। মানে ওটা তো আপনি নিবেন না অ্যাটলিস্ট, তাই না? তো চিন্তাবাদ। হুম। অলরাইট, সো এখানে যে অলরেডি স্পেলিং ধরছে মানে কি গুগলের কাছে এই রিলেটেড রেজাল্ট নাই, হ্যাঁ। সো এটা ইউনিক, এটা অটোমেটিকলি ইউনিক এই স্পেলিংটা, সেটা আপনি নিতে পারেন। তারপর আপনার নাম দেখা যাচ্ছে একরকম, বাট আপনি লিখছেন আরেক রকম। জুমের চ্যাটে আপনি এইচ ইউজ করেন নাই মাঝখানে, বাট আপনার নামে আমি জুমে দেখতে পাচ্ছি এইচ আছে। সো এই ব্যাপারটা কনফিউজিং, এটা ফিক্স করেন। যদি মাঝখানে এইচ থাকে আপনার নামে আদৌ, তাহলে এই নামটা নিতে পারবেন না। এই নামে অলরেডি সেলিব্রিটি আছে আই থিঙ্ক, শারমিন শিলা আই থিঙ্ক, কেউ একজন আছে বাংলাদেশি অ্যাক্টর অ্যান্ড মডেল। সো এটা একটু টাফ হয়ে যাবে জার্নিতে আসা, এখানে র্যাঙ্কে আসা। আচ্ছা, হ্যাঁ, এইচ নাই নামের ভিতরে। এইচ নাই, তাহলে নিতে পারেন হ্যাঁ, এইভাবে, সমস্যা নেই। এইভাবে র্যাঙ্কে আসা আসা যাবে, জাস্ট মেইলে এইচ অ্যাড করা হয়েছিল, বাট নামে অ্যাকচুয়ালি এইচ নাই। সমস্যা নেই, ঠিক আছে।
আচ্ছা, অনেকগুলো নাম দিছে, এর মধ্যে দুইটা নামে যেটা বললাম, দুইটাই মিনিংফুল নাম হইলে এই নামটাও বেটার হয় ইন ইন দি ফিউচার, ঠিক আছে? যেমন এখানে দুইটাই কিন্তু ইউনিক নাম আসছে, তো তন্নি, এটা আই থিঙ্ক বেটার রেজাল্ট বের করতে পারবে। তো এখানে কিছু নাই, ইমেজে যদি দেখি, ইমেজেও কিছু নাই, সো এটা ইউনিক নেম, এটা নিতে পারেন। কারণ আপনি অনেকগুলোতে যেমন তৃষ্ণা ইউজ করছেন অ্যাটলিস্ট, সো এখানে ব্যাপারটা হলো কি, আমরা এই ব্যাপারগুলো রিলিজিয়াস পার্ট গুলো নামের মধ্যে আমরা স্কিপ করতে বলি, কারণ অনেকগুলো ব্যাপার সামনে গিয়ে এই জিনিসগুলো দেখা যায় অনেক ক্ষেত্রেই হইতে পারে যে আপনার লং টার্ম রিলেশনের ক্ষেত্রে পার্থক্য আসতে পারে এজেন্সি ক্লায়েন্ট এদের ক্ষেত্রে, ঠিক আছে? এই জন্য সরাসরি এই জিনিসগুলা হচ্ছে আমরা ইউজ করতে না করি, তারপর আপনি যদি চান ব্যক্তিগতভাবে ইউজ করতে পারেন, সমস্যা নেই, বাট বেটার আউটপুট এটা থেকে আসবে, ডিরেক্টলি নাম যেগুলো হয়, যেমন আহমেদ, তারপর হচ্ছে মোহাম্মদ, এই জিনিসগুলো হচ্ছে আমরা বলি এটা স্কিপ যদি করতে পারেন বেটার। আচ্ছা, যে এটা অলরেডি একজন র্যাঙ্কে এখানে দেখা যাচ্ছে, অলরেডি একটা প্রবলেম, অলদো তার নামে এক্সট্রা একটা কিছু আছে, তারপরে এইটাই ধরবে আগে, যদি এটা আগে থেকে র্যাঙ্কে আছে। সো আপনি আরেকটু কিছু অ্যাড করে বা একটু ইউনিক করার ট্রাই করেন। একটা প্রশ্ন ছিল। আচ্ছা, আহ আপনার এমএসসি রিপা, আপনি কি সিরিয়াসলি এটাই সার্চ করতেছেন? আমরা কোথায় সার্চ করতেছি? আমরা গুগলে সার্চ করতেছি, এটা তো বুঝতে পারা উচিত। আমরা তো কোথাও কোনো অ্যাপ বা কোনো কিছু এক্সট্রা কিছু ইউজ করতেছি, জাস্ট একটা ব্রাউজারে গুগলে সার্চ করে এখন দেখতেছি। বুঝতে পারছি আমি। ওটা আসলে ওকে, ঠিক ভাবছিলাম আছে, যে ঠিক মেসেজটা আছে, যাচ্ছে না যাচ্ছে। ওকে, অলরাইট। যে স্পেস এ শাহাদাত, এটা ট্রাই করতে পারেন, দেখে মনে হচ্ছে ইউনিক হবে। তারপর এখানে যদি দেখি, হ্যাঁ এটা নেওয়া যাবে। জুবাইর এ শাহাদাত, এটাও আই থিঙ্ক নেওয়া যাবে। দুইটা ইউনিক আছে, যেটা আপনার কাছে বেটার মনে হয় এটা নিতে পারেন। আচ্ছা, এখানে একটা প্রবলেম আছে, এখানে কেউ একজন আছে, এ অলরেডি এটা ডিটেক্ট করছে। তো একটু ট্রাই করে দেখেন, দেখেন আসলে কোনো কেউ আছে কিনা, সেলিব্রিটি বা এরকম টাইপ। আচ্ছা, আর আমি নিব না, এটা এটা অনেক বেশি হয়ে গেছে, তাই না? এটা বারবার তো দেখার কিছু না, আপনারা বুঝছেন অলরেডি। আমি নিজের নাম না দিয়ে, এটা কোম্পানির নাম করেন, আপনি বিজনেস যখন করবেন সেটা আলাদা, আপনি নিজেও একটা ইন্ডিভিজুয়াল পার্সন, তাই আপনার ব্যাপারটা আলাদা। আপনার নাম আগে সিলেক্ট করবেন, তারপরে গিয়ে আরো ব্র্যান্ডিং করা লাগে না করা লাগে করবেন। কেউ তো নিজের নাম দারাজ দেয় না, অ্যাটলিস্ট দারাজের ব্র্যান্ড যে ওনার, তার নাম আছে, দারাজ তার একটা কোম্পানি, সো এরকম যে জিনিসগুলো দিবেন, থ্রি পিপল যেটা, এটা আপনার কোম্পানি হইতে পারে, এটা ইন ফিউচার এটাকে আপনি পপুলার করবেন, তার আগে আপনার নামকে পপুলার করার জন্য, আপনার নামকে ফিক্স করার জন্য তো করতে হবে, তাই না? আচ্ছা, আর কারোটা নিচ্ছে না আপাতত, আশা করি বুঝতে পারছেন। এখন নামটা যখন সিলেক্ট করে ফেললাম, নামটা সিলেক্ট করার পর অনেকগুলো দরকারি কাজ আছে যেগুলো ব্র্যান্ডিং ক্লাসে দেখানো হবে আপনাদেরকে। বাট আজকে যে জিনিসটা আমরা বুঝবো, আমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা ডোমেন নেম লাগবে। এটার নামে ডোমেন নেম কেন লাগবে? অনলাইনে যে আমি আসি, আমি যে এক্সিস্ট করি, এটা বোঝার জন্য সবচেয়ে ব্যক্তিগত যে জিনিসটা আমার, কারণ অন্যগুলো তো থার্ড পার্টি, ফেসবুকে আমি একটা অ্যাকাউন্ট করলাম, ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট করলাম, লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট, এগুলো আমাদের অ্যাকাউন্ট, কোন একটা থার্ড পার্টি ওয়েবসাইট। আমার নিজেরও একটা ওয়েবসাইট, যেমন instagram.com, ইনস্টাগ্রাম ধরেন, ফেসবুক ধরেন, আহ লিঙ্কডইন ধরেন, সো এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো একটা ওয়েবসাইট, এরকম আপনারও একটা ওয়েবসাইট লাগবে। আপনার ওয়েবসাইটটা কেমন হবে? আপনার ওয়েবসাইট হবে আপনার ব্র্যান্ডিং নেমে, ঠিক আছে? যেমন আপনার ক্লায়েন্ট বললো যে তোমার পোর্টফোলিওটা দেখাও, আপনি ক্লায়েন্টকে বললেন এই হচ্ছে আমার পোর্টফোলিও। এখন বলেন তো, এই লিঙ্কটা যদি আমি আপনাকে দেই, আপনি কি এই ওয়েবসাইটটা ভিজিট করবেন? আপনার কাছে সেফ মনে হচ্ছে? যদি ক্লায়েন্ট হন, বলেন তো দেখি অনলাইন সম্পর্কে কতটুকু জানি আমরা। না, ওটা সেফ না, না সাইট না। এটা ভাইয়া, সেফ এটা মনে হচ্ছে না। সেভ মনে হচ্ছে সেফ না, না। যেহেতু এটা কোনো কমার্শিয়াল বা কোনো স্ক্যামার। হ্যাঁ হ্যাঁ। উপরে লক সিস্টেমটাও নেই, সার্চ বারে যে লক তাই না? থাকে এগুলো তাহলে তো প্রবলেম, রাইট? সিকিউরিটি। হ্যাঁ, এই তো বুঝতে পারছি। বাট আমাদের
কি করতে হবে একটা ক্লায়েন্টের কাছে কাজ get করতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপার সেটা হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে ট্রাস্ট জেনারেট করা, তাই না? ক্লায়েন্টের আমি যদি ট্রাস্টেড মনে না হয় আমাকে কেউ কাজ দিবেন, কারণ অভাব নেই মার্কেট প্লেসে, তার জন্য অপশনের অভাব নেই। আমার কাছে যখন আসবে আমার সবগুলো ব্যাপারে পারফেক্ট থাকতে হবে। তার মধ্যে সবচেয়ে টপের দিকে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ডোমেইন নেম। ডোমেইন নেমটা হইতে হবে সলিড, একদম ফ্রেশ এরকম। যেমন এখানে কিন্তু আপনি আপনি এটা দেখে বলেন তো, এটা সেফ মনে হচ্ছে না? হুম সেফ মনে জি হচ্ছে, তাই না? ভাইয়া, এটা সেভ মনে হচ্ছে যেহেতু And এটা আমার একটা যদি আমি কমার্শিয়াল। দাবি করি আপনি বিশ্বাস করবেন, রাইট? জি ভাইয়া, অবশ্যই। এটাই। সো আপনাদেরও হবে কি, যখন ব্র্যান্ডিং নেমটা আপনারা হচ্ছে সিলেক্ট করে ফেলবেন, ক্লায়েন্ট আপনাকে জেনে ফেলবে যে আপনার এইটা আমার ব্র্যান্ডিং নেম এন্ড আদার্স, তখন আপনার নিতে হবে ব্র্যান্ডিং নেমের উপর। এখন আমরা আপনাদের টেস্ট করবো যে আপনাদের ব্র্যান্ডিং নেমে ডোমেইন খালি আছে কিনা। কেমনে চেক করতে হয়? যারা ব্র্যান্ডিং নেম অলরেডি ফাইনাল করে ফেলছেন এরকম কয়েকটা নাম দেন আমাকে, আমি চেক করে দিচ্ছি আপনাদের। লিখতে হবে, ভাই আমার একটা সেটা কথা, লিখতে ভাই হবে। আমার একটা কথা ছিল। বলে ফেলেন। ভাই আমার নাম তো হচ্ছে যে চয়েস করলাম হচ্ছে শেখ জুবাই, এসকে জুবাইর সিদ্দিকী। হুম। এটা ব্র্যান্ডিং নেম হিসেবে চয়েস করেছিলাম ফার্স্ট দিকে আপনাকে আপনি দেখাচ্ছিলেন। এখন আমি কি ডোমেইন কি নামে নিতে পারি যদি আমাকে একটা সাজেস্ট করতাম? সেম ব্র্যান্ডিং নেমে হু নিবে। পুরো এসকে জুবাইর সিদ্দিকী .com বা যেভাবে আছে ব্র্যান্ডিং নেম ওইভাবে নিবেন, লাস্টে .com এড করবেন। লাস্টে .com অ্যাড করবো। হ্যাঁ দেখাই দিচ্ছি। আচ্ছা ভাই। আচ্ছা, এই যে যারা নাম দিচ্ছে মানে তাদের আমি করে দিচ্ছি। আমি এখন দেখেন, প্র্যাকটিসের জন্য মনোযোগ দেখেন, একটা এখন বুঝে ডোমেইন ছিল ফেলবেন। আমার। এখন দেখেন, অলরাইট। সো এই যে একজনের নাম দিছে আমাকে, এটা ওনার ব্র্যান্ডিং নেম, রাইট? আমি কি করবো, মাঝখানে যে স্পেস গুলো এগুলো কেটে দিব, বড় হাতে ছোট হাতে যাই হোক এগুলো দেখার বিষয় না, ওগুলো কোনো প্রবলেম না। আছে .com এড করবো। এখন আমি চেক করে দেখবো এটা অ্যাভেলেবেল আছে কিনা। যদি অ্যাভেলেবেল থাকে এখানে আমাকে বলবে কংগ্রেচুলেশন, এটা অ্যাভেলেবেল আছে, তার মানে এটা আপনি নিতে পারবেন। নেক্সটে চলে যাই, .com ঠিক থাকবে, এগুলা স্পেস গুলা কেটে দিব, ঠিক আছে? চেক করব, পারফেক্ট অ্যাভেলেবেল আছে, স্পেস কেটে দিব। আপনারটা আপনি চেক করবেন। আমি আপনাদেরকে ডোমেইন লিংকটা দিয়ে দিচ্ছি যেখানে গিয়ে আমারটা তো অনেক বড় হয়েছে, এটা সেটা কি সমস্যা হবে? তাহলে প্রথম দুইটা হচ্ছে ওয়ার্ড শর্ট করতে পারেন, লাস্টেরটা ফুল রাখতে পারেন। আপনার নাম কি? ওই যে নাইমুর রহমান হিমেল, এটা তো অনেক বড় হয়ে যাচ্ছে, এটা কি আচ্ছা, তাহলে লিখে হচ্ছে এটা এনআর available? হিমেল দিতে পারেন, nrhimail.com দিতে পারেন, ব্র্যান্ডিং নেম পুরোটাই থাকলো, ওটাও সমস্যা নেই। বুঝতে পারছেন? জি। এরকম দিতে পারেন, সেক্ষেত্রে সেক্ষেত্রে প্রবলেম নাই, ব্র্যান্ডিং এ থাকবে, সমস্যা নেই। ভাইয়া এই যে আমার আমার এই এসকে জুবাইর সিদ্দিকী, এটা কি শর্ট কোনো কিছু দেওয়া যাবে না? এটাই, এটা অনেক লং হয়ে যায়। আবার বলেন। এসকে জুবাইর সিদ্দিকী, এটা তো একটু মনে হয় লম্বা হয়ে যায়, এটা কি শর্ট কিছু দেওয়া যায়? এসকে জুবাইর পর্যন্ত রাখতে পারেন ডোমেইনের ক্ষেত্রে, বা পুরোটা শর্ট এসকে করতে জুবাইর, পারেন, যা সিদ্দিকিটা লাস্টে পুরোটা রাখতে পারেন। এস 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 জে সিদ্দিকী এসকে যে .com, সিদ্দিকি এইভাবে করতে পারেন। এসকে জে সিদ্দিকী। হুম, আচ্ছা ঠিক আছে। সো বাকিরাও বুঝতে পারছেন আশা করি। পুরোটা রাখতে পারেন, কোনো সমস্যা নাই। শর্ট করে নিতে চাইলে শর্ট করতে পারেন, নামের প্রথম অক্ষরগুলো, লাস্টে একটা নাম, মিনিংফুল নামটা পুরোটা রেখে দিতে পারেন, এই যে এটাও নেওয়া যাবে। ধরেন লেটস সে কোনো একটা নাম নেওয়া গেল না, ঠিক আছে? যেমন আমি ধরে নেন, নেন ভাইয়া, নেওয়া যাচ্ছে না। hasibkhan.com। এটা কি না করতেছে মানে ওই যে পার্ট, হ্যাঁ হ্যাঁ, তাই তো? জি আচ্ছা, জি। এটা সার্চ করলাম, যদি নাও থাকে অলরেডি কেউ নিয়ে ফেলে এরকম দেখাবে, বা টেকেন, বা হইতে পারে যে এই জিনিসটা কি করছে, সে হোল্ড করে রাখছে কোনোভাবে, সেলের জন্য দিয়ে রাখছে, এই জন্য এটা নেওয়া যাবে না। So, এক্ষেত্রে কি করব, সবচেয়ে সেফেস্ট অপশন মাঝখানে ড্যাশ ইউজ করবেন, দেন চেক দিবেন। যদিও এটা অনেক হচ্ছে কমন, এই জন্য এটাও অলরেডি নিয়ে রাখছে। আবার এর- ডট দিলে নেয় না। হ্যাঁ হ্যাঁ, ডট নিবে না, জাস্ট ড্যাশ। ডট, ড্যাশ ছাড়া আর কিছু দেওয়া যায় না, আচ্ছা ঠিক আছে? সো এটা অনেকে কি করে অফিসিয়াল দেয়। আচ্ছা। আমি যদি ভাইয়া খানটা আগে দিই, পরে হাসিব দিই, তাহলে হ্যাঁ, সমস্যা নিতে নেই? পারেন, সেটাও চলবে। এইটা এটা নেই অবশ্য। হ্যাঁ, এইভাবেও নিতে পারেন, আর না হলে এইভাবেও নিতে পারেন। মাঝখানে ড্যাশ দিবেন প্রথম সলিউশন, তাও যদি না হয় তাহলে এভাবে সুইচও করতে পারেন, চলবে। ওকে।
অলরাইট, সো আশা করি বুঝতে পারছেন ডোমেন কি হয়। ডোমেন নেওয়ার সময় কয়েকটা বিষয় মাথায় রাখতে হয়, শুধু আপনার ডোমেনের ক্ষেত্রে না, ইন ফিউচারে ক্লায়েন্টেরও হইতে পারে হাজার হাজার ডোমেন আপনার হাত দিয়ে কিনতে হবে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, মনে রাখতে হবে একটা ডোমেন যেখান থেকে আমি নিচ্ছি এখানে কিছু বিষয় প্রবলেম হইতে পারে, নেক্সট ইয়ারে রিনিউ করার সময় হইতে পারে, বলতে পারে যে এটা প্রবলেম হয়েছে, ওই হয়েছে, সে হয়েছে বলে অনেক বেশি প্রাইস বাড়াই দিতে পারে। অল্প কিছু বাড়তেই পারে ডলারের কারণে, গ্লোবাল রেটের কারণে, বাট এটা যদি হিউজ পরিমাণে বেড়ে যায়, 10 গুণ 20 গুণ বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে একটা প্রবলেম। তাহলে আপনি হইতে পারে ইন ফিউচার এটার জন্য অনেক বেশি ট্রাবল ফেস করতে পারেন। আচ্ছা, দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আপনার ডোমেইনের সিকিউরিটিটা এনশিওর করতেছে কিনা। সিকিউরিটি কি? আপনার ডোমেইন থেকে যে ইনফরমেশন গুলা সেন্সিটিভ, এই ইনফরমেশন গুলা কেউ চাইলে বের করে ফেলতে পারে কিনা কোনো টুল দিয়ে, যাতে বের করতে না পারে। এমন একটা টুল আমি যদি দেখাই, অনলাইন একটা টুল, সেটা হচ্ছে হুইচ.কম। হবে আপনার নামে রেজিস্ট্রেশন, বাট এটা যাতে বের করতে না পারে কেউ। কিভাবে আমি দেখাই, যেমন ধরেন এটাও কেউ একজন নিয়ে ফেলছে আমাদের অফিসের, যে সে নিতে পারে নাই, সেই জন্য এটা আমরা চেক করতে গিয়ে পাইছি যে এইখানে ডোমেইন কবে রেজিস্ট্রেশন করছে, কতদিন মেয়াদ আছে, কোন হোস্টিং আছে না, তার সবকিছু। ভাই স্ক্রিন দেখতে এইখানে একটা পাচ্ছি না। ব্যাপার আছে। ভাইয়া স্ক্রিনটা দেখ। স্ক্রিন দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, একটা ওয়েবসাইটে গেছি, হ্যাঁ, হুইচ.কম, দেখতে পাচ্ছি সবাই ওয়েবসাইট। দেখা যাচ্ছে। এখানে আমরা কি করব, ডোমেইন সার্চ করব। আমি একটা ডোমেইন সার্চ করতেছি, আমরা একটা ডোমেন দেখতে দেখতে, যেহেতু কেউ একজন নিয়ে ফেলছিল এই ডোমেন, আমাদের অফিসার একজন এই নামে আছে, সে চেক করতে গিয়ে দেখছে সবই ঠিক আছে। লাস্টে এইখানে একটা ব্যাপার, কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে কে রেজিস্ট্রেশন করছে, কোথা থেকে রেজিস্ট্রেশন করছে, ঠিকানা কি, তার ফোন নাম্বার কি, তার কোন জিমেল দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে, সবকিছু এখানে ওপেন। এন্ড আপনি বলেন তো এই জিনিসটা সেফ হইলো নাকি রিস্কি হইলো? যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছেন, এই ইনফরমেশন কেউ জেনে ফেলা, এটাকে আপনি চান যে জেনে ফেলুক সবকিছু? এটা না ফুল ভাই, এটা রিস্ক। রিস্কি। এটা তো আমরা জানতে চাই না, তাই না? সেম জি জিনিসটা ভাই। ধরেন আমারটা দিয়ে দেখাই, আমারটা কিন্তু আমার সবকিছু ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন করা, দেখেন সবই ঠিক আছে, এগুলো সব বেসিক ইনফরমেশন ঠিক আছে, বাট এইখানে প্রাইভেসি, অ্যাড্রেস আমার গুলা না, ফোন নাম্বারও আমার এটা দিয়ে রেজিস্ট্রেশন করা না, ইমেলও আমারটা দিয়ে রেজিস্ট্রেশন করা না, কারণ আমি জানি আমারটা দিয়ে আমি লগ ইন করি আদার্স। তো এখানে কি আমি একটু এখানে সেফটি পেলাম না? সে চাইলে কি করতে পারলো জি না, আমার ইনফরমেশন গুলা ক্র্যাক করতে পারলো না। এটা হচ্ছে হুইচ সাইট সিকিউরিটি বলে। সো এই জিনিসটাও আছে কিনা এটা আমরা মেক শিওর করে নিব। এটা যদি প্যাকেজের সাথে ফ্রি থাকে এটাই বেস্ট অপশন, কারণ আলাদা কিনতে গেলে একটু খরচ বেশি পড়ে যায়। তো সেই ক্ষেত্রে এই সিকিউরিটিটা আমরা দেখে নিব কারোর কাছে বিল্ট ইন আছে কিনা। আচ্ছা, লাস্টলি যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ইন ফিউচার কোন একটা সার্ভিস, কোন একটা কিছু ব্যবহার করার জন্য, আমার কোম্পানি ভেরিফিকেশনের জন্য হইতে পারে আমার এই ডোমেনটা ট্রান্সফার করে অন্য কোথাও নিয়ে যেতে হতে পারে। সেই ক্ষেত্রে আমাকে ট্রান্সফারের যে অপশনটা, এটা অ্যাভেল করতেছে কিনা, বা এটা আমাকে অ্যালাউ করবে কিনা। এখন ধরেন ট্রান্সফারও অ্যালাউ করলো, বাট একটা হিউজ চার্জ দাবি করলো। বেস্ট হয় যদি ফ্রিতেই ট্রান্সফার করতে দেয়, এটা বেস্ট অপশন, বাট অনেক ক্ষেত্রে 1 বছরের চার্জ রেখে দেয় তারা। এটাও আপনি একটু এনশিওর করে নেবেন যে আদৌ আমাকে ট্রান্সফার করতে দিবে কি না। সেই হচ্ছে ডোমেনের ক্ষেত্রে 3টা ব্যাপার আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। রিনিউ চার্জটা থেম থাকবে কিনা, বা অল্প কিছু বাড়লেও চলবে, বাট হিউজ পরিমাণে যাতে না বেড়ে যায়, এটা আমি কথা বলে ক্লিয়ার হয়ে যাই। একটা কোশ্চেন ছিল প্রাইভেসির যেটা ব্যাপারটা যে ইনশিওর করতেছে কিনা, এই ব্যাপারটাও আমি মেক শিওর করে নিব। এন্ড থার্ড যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে ট্রান্সফার করার অপশনটা ইন ফিউচার আমাকে অ্যালাউ করবে কিনা। যদি ট্রান্সফার করার ব্যাপারটা ওকে ভাই, অ্যালাউ, একটু তাহলে পারফেক্ট। ভাইয়া আমার কথা কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। এই জায়গায় একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে ডোমেইন রিনিউ কস্টটা কিরকম হবে নেক্সটে, বা আমাকে সে ট্রান্সফার করার সময় কোনো ফি কাটবে কিনা, আর কি নেক্সট 1 বছরের চার্জ দেওয়া লাগবে কিনা অন্য কোনো প্রোভাইডার নিলে। আরেকটা হচ্ছে যে আমার কোনো ই আছে কিনা, ট্রান্সফার করার কোনো পারমিশন আছে কিনা নেক্সটে, এটা আমরা কিভাবে আর কি মেক শিওর হবো, বা প্রসেসটা কি? এইটা তাদের ওয়েবসাইটে লেখা থাকবে, অথবা আপনার নেওয়ার সময় তারা আপনাকে বলে দিবে। নেওয়ার সময় আপনি আক্স করে নেবেন। বুঝতে পারছেন? এটা কি এটা কি ডোমেইন প্রোভাইডার সাপোর্টে মেসেজ করে আর কি হ্যাঁ, মেক শিওর হতে সাপোর্টে হবে মেসেজ নাকি? করে কথা বলে নেবেন। আর যদি হটলাইন থাকে ফোন দিয়ে কথা বলে নেবেন। ঠিক আছে? লাইক করবেন রেডি, এটা নিজস্ব প্রতিষ্ঠান জোড়া আইটি। কোন স্টুডেন্ট চাইলে এখান থেকেও নিতে পারে। আমাদের এখান থেকে কোনো ধরাবাধা কোনো রুলস নাই যে এখান থেকে নিতে হবে, যেখান থেকে ইচ্ছে নিতে পারে স্টুডেন্ট। বাট কোডম্যান বিডি এইটা প্রতিষ্ঠান, যদি কোনো স্টুডেন্ট চায় এখান থেকে নিতে পারে। অলদো আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট এখান থেকেই নেয়। তো তারা যদি নেয়, স্টুডেন্টদের জন্য আমাদের ব্যাপারগুলো এরকমই। আমাদের স্টুডেন্টদের জন্য রিনিউ চার্জটা
সেম, অথবা কিছুটা ডলার রেটের জন্য, যেমন ডলার রেট ধরেন প্রতি ডলার 20 টাকা করে বেড়ে গেল, সেক্ষেত্রে ওইটা অ্যাডজাস্ট করা হইতে পারে, বাট ডলার যে ডোমেনটা ভ্যালুটা সেমই থাকবে, কাছাকাছি থাকবে রিনিউ আচ্ছা চার্জ। ভাই, আপনাদের এখানে নেক্সট হচ্ছে প্রাইসটা কিভাবে চেক দিব? হুম, এই ডোমেন প্রাইসটা এটা আমি কিভাবে চেক দিব? ডোমেন প্রাইস এগুলো বলে দিব আমি, সমস্যা নেই, এগুলো বলে দিব। আচ্ছা, তারপরে হচ্ছে নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনাদের উইসাইট সিকিউরিটিটা এনশিওর করা হবে, এটা ফ্রিতেই দেওয়া হবে স্টুডেন্টদেরকে। আর লাস্টলি স্টুডেন্ট চাইলে যে কোনো সময় যখন রিনিউ করার অপশন হচ্ছে অ্যাভেল হবে, তখন থেকে যে কোনো সময় সে এটা ট্রান্সফার করে নিয়ে যেতে পারে। ঠিক আছে, আপনি রেজিস্ট্রেশন করার 60 দিন পর থেকে ট্রান্সফার করা যায় একটা ডোমেন। তারপর আরেকটা থেকে স্টুডেন্ট কোশ্চেন যে ছিল কোনো ভাই, সময় চাইলেই দরকারে ট্রান্সফার করে নিয়ে যেতে পারে, হয়তো 1 বছর 2 বছর 3 বছর পরে সে ট্রান্সফার করে নিবে, সেটাও পারবে। আবার যদি মনে করে 6 মাস পর 1 বছর পরে ট্রান্সফার করে নিয়ে যেতে পারবে, সেটাও পারবে। ভাই আরেকটা এটার জন্য কোশ্চেন আলাদা কোনো ছিল। চার্জ নাই। হ্যাঁ, কোশ্চেনটা হলো, আমরা যখন ধরেন দেখি গোডাডি অথবা হোস্টিংকার থেকে যখন কোনো হোস্টিং মানে কিনতে যাই, হ্যাঁ, তখন ওইখানে ফ্রি ডোমেন লেখা থাকে একটা, মানে হোস্টিং কিনলে ফ্রি ডোমেনটা ফ্রি 1 বছরের জন্য। হুম। তখন সেই ক্ষেত্রে যে আমাদের কি আবার মানে ওই 1 বছর পরে কি ওই চার্জ দিয়ে কি হোস্টিংকার থেকে বা গোডাডি থেকে কি আমাদের ডোমেনটা কি এরপরে পারচেস করতে হবে ডোমেনটাও বেশি কিনতে দামে? হয়, পরবর্তী বছর তো আর ডোমেন ফ্রি দেয় না, পরবর্তী বছর ডোমেনও কিনতে হয়, আবার হোস্টিং এর জন্য ওই চার্জ পড়ে, তখন দেখা যায় একটা ভালো অ্যামাউন্টের চার্জ চায়। প্রথম বছর এরকম বোঝা যায় না, বাট পরবর্তী বছর তারপরেও $3 করেও যদি মান্থলি ধরেন $36 প্রতি মানে পুরো বছরে, তাহলে সেটা 4,000 থেকে 5,000 টাকার মতন পড়ে যায় অলমোস্ট। হ্যাঁ, সব মিলায় আদার্স এন্ড লাস্টে গিয়ে ট্যাক্স অ্যাড হয় পেমেন্ট করার আগ দিয়ে। সো এটাও মোটামুটি ভালো একটা চার্জ পড়ে, বাট পরবর্তী বছর এটা 10,000-এর মতো যায় আর কি, কারণ পরবর্তী বছর ডোমেনটাও অ্যাড হয়, এন্ড ডোমেনের ভ্যালু ওইটার সাথে অ্যাড হয়, এন্ড প্যাকেজটা রিনিউ করতে হয়। সো এই হচ্ছে ব্যাপার, আর তার মধ্যে ডলারের হিসাবে পেমেন্ট করতে হয়, স্টুডেন্টদের জন্য ডলার পেমেন্ট করাটাও টাফ। আর এখানেও কিছু ব্যাপার আছে, কিছু লিমিটেশন আছে, যেমন একটা ওয়েবসাইট রান করবেন, খুব স্মুথলি রান করবে, পারফেক্টলি সার্ভিস পাবেন, বাট আমাদের একটা ওয়েবসাইটে হবে না, আমাদের হইতে পারে সপ্তাহে 10টা ওয়েবসাইট তৈরি করতে হইতে পারে। তখন বিভিন্ন ধরনের ওয়ার্নিং দিবে, একটা হচ্ছে ব্যান্ডউইথের ওয়ার্নিং দিবে, একটা হচ্ছে আপনার ফাইলস লিমিটের ওয়ার্নিং দিবে, তারপরে হচ্ছে রিসোর্স ইউজিং ওয়ার্নিং গুলা দিবে। তখন ওগুলা আপগ্রেড করতে গেলে দেখবেন হিউজ চার্জ, $200-250 লেগে যাচ্ছে ওগুলো আপগ্রেড করতে গেলে। সো হিডেন অনেক ব্যাপার আছে, একটা ওয়েবসাইট রান করার জন্য কোনো প্রবলেম নেই, ক্লায়েন্টের জন্য পারফেক্ট, আমাদের জন্য পারফেক্ট না। বুঝতে পারছি, কারণ আমরা তো একটা ওয়েবসাইট রান করবো না, আমরা মাল্টিপল ওয়েবসাইট, এমন হইতে পারে আজকে সকালে একটা ওয়েবসাইট করছি, দুপুরবেলা ওইটা ডিলিট করে দিয়েছি, আরেকটা ওয়েবসাইট করতে হবে, বা দেখা যাচ্ছে আজকে ভাইয়া 3টা আমার website। একটা কোশ্চেন ছিল। বলেন। ভাই প্রশ্নগুলো পরে জি নিয়েন, কারণ ক্লাসটা কমপ্লিট করেন, এরপর প্রশ্নগুলো নিয়েন, হুম, হুম, ক্লাসটা জি কন্টিনিউ করেন। হয়েছে কি ভাইয়া, বলে ফেলেন, এত সময় নেওয়া যাবে 4 না, আমি তারিখে যখন আপনাকে আমি অ্যালাউ হইতেছি, করছি দ্রুত কোশ্চেন করে ফেলবেন। জি 4 তারিখে আমি ওই যে হোস্ট আর্মমেড থেকে একটা ডোমেন নিয়েছি, হ্যাঁ। এখন সেটা দিয়ে আমি কি চলতে পারবো না, মানে এখানে করতে পারবেন, সবকিছু? অ্যাসাইনমেন্ট করতে পারবেন আদার্স, বাট পোর্টফোলিও তো হবে না, আপনার নামে তো আর নেন নাই, আপনার ব্র্যান্ডিং নেমে নিয়েছেন, আমার পাপুল ওয়েব নিয়ে নামে দিয়ে নিয়েছি। চলবে, ওটা দিয়ে কাজ চালাতে পারবেন, সমস্যা নেই। আর ব্যান্ডিং নেমে যদি হুবহু হয় সেক্ষেত্রে র্যাঙ্কে আসে সহজে, ওটা ভালো, বাট তারপরেও যেহেতু ওটা নিয়ে ফেলছেন, ওটাতে কাজ চালাতে পারবেন, অ্যাসাইনমেন্ট করতে জি পারবেন, ভাই, ধন্যবাদ। পোর্টফোলিও রেডি করতে হ্যাঁ, পারবেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন আপাতত আমরা টানা আবার কিছুক্ষণ কোনো কোশ্চেন নিব না, ঠিক আছে, আবার একটু বুঝি। কোশ্চেন করলে তো কোশ্চেন করতেই মন চাবে, মনে হবে সবই কনফিউজ হবে, হইতে পারে এমন কিছু কোশ্চেন করছেন যা একটু পরেই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে ব্যাপারটা আসবে, একটা ডোমেন নিলেই জাস্ট হয় না, ডোমেনটা রান করার জন্য একটা কম্পিউটার দরকার হয়। সেই কম্পিউটারটা কি? সেই কম্পিউটারটা হচ্ছে একটা স্টোরেজ সমৃদ্ধ একটা কম্পিউটার স্পেস। এন্ড কম্পিউটার তো আমার কম্পিউটার 24 ঘন্টা আমি লাইভ রাখতে পারবো না, কি লাগবে? এরকম একটা সুপার কম্পিউটার, একটা পাওয়ারফুল কম্পিউটার লাগবে, যেটা হয়তো ওয়ার্ল্ডের কোথাও একটা 24 ঘন্টা আমার জন্য অ্যাক্টিভ থাকে, আমার ওয়েবসাইটের ডাটাগুলো নিয়ে বসে থাকে, যখন আমার ওয়েবসাইটের ডাটা কেউ রিকোয়েস্ট করে, আমার ডোমেন এন্টার করে সে ডাটাগুলো পাঠিয়ে দেয়। যেমন এই ডোমেনটা যদি আপনি আপনার ব্রাউজারে লিখে এন্টার করেন, সাথে সাথে দেখবেন আপনার ব্রাউজারেও চলে গেছে। কোথা থেকে গেল? এটা তার আমার কম্পিউটার থেকে যায় না, এটা কোন একটা কম্পিউটারে স্টোর করা আছে, সেখান থেকে আপনি রিকোয়েস্ট করার সাথে সাথে আপনার কাছে পাঠিয়ে দিছে। সেটাকে কি বলে? সেটাকে বলে সার্ভার। এখন পুরো সার্ভার তো আমার জন্য সেট আপ করা সম্ভব না, আমি কি বিদেশে গিয়ে একটা সার্ভার সেট আপ করে আসবো? না, আমরা কি করব, আমরা সার্ভার থেকে কোনো একটা পার্ট কিনবো। এখন আমি কি কিনতে পারবো? না। এটা আবার দেওয়ার জন্য কি আছে, হোস্টিং প্রোভাইডার আছে, যারা হোস্টিং প্রোভাইড করে। এই যে এইখান থেকে আপনি ধরেন 5 GB একটা স্টোরেজ নিলেন 1 বছরের জন্য, এখানে আপনার ওয়েবসাইটটা হোস্ট করবেন, এই জন্য এই যে আপনি ওয়েবসাইটটা হোস্ট করার জন্য নিলেন জায়গাটা কিনে, এই কম্পিউটার একটা অংশ, এইটাকে বলে হোস্টিং। পুরো সার্ভারের ছোট্ট একটা অংশ হচ্ছে হোস্টিং।
আচ্ছা, এখন এই হোস্টিংটা কি ধরনের হবে? হোস্টিংটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি যদি একটা নরমাল যদি ধরি HTML CSS দিয়ে ওয়েবসাইট করব, সেটার হোস্টিং যেকোনো হোস্টিং হলেই হইতো। বাট ওয়ার্ডপ্রেস এর স্ক্রিপ্ট এন্ড সবকিছু মিলে এই জিনিসটা রান করার জন্য আমাদের ওই ধরনের একটা আইডিয়াল সার্ভার এনভায়রনমেন্ট লাগবে। না হলে কিন্তু আমাদের ওয়েবসাইট রান করবে না। রান করলেও দেখা যাবে কোন একটা থিম কাজ করতেছে না। আবার দেখা যাচ্ছে ফ্রি থিম গুলা কাজ করতেছে, পেইড থিম গুলা কাজ করতেছে না। পেইড থিমে কিছু রিকোয়ারমেন্টস থাকে। ওগুলা যদি ফুলফিল না করতে পারে, আমাদের দেখা যাবে এন্ড অফ দ্য ডে ক্লাসের অ্যাসাইনমেন্ট গুলোও করতে পারবো না, ক্লাসের কন্টেন্ট গুলোও শেখা হবে না। এই ক্ষেত্রে কিছু জিনিস আপনাদেরকে দেখতে হবে, যে জিনিসগুলো আমি শেয়ার করব। দেন এই জিনিসগুলো মিলে আপনি যে কোনো জায়গা থেকে আপনার প্যাকেজটা পারচেস করে নিতে পারেন। আর যদি মনে হয় কোডবেন বিডি থেকে নিবেন, সেক্ষেত্রে কোডবেন বিডি থেকেও নিতে পারবেন, স্টুডেন্টের একটা ডিসকাউন্ট পাবেন। সেটা আমি পরে শেয়ার করতে। সর্বপ্রথম আগে বুঝি হোস্টিং এ কি কি বিষয় মাথায় রাখতে হয়। সর্বপ্রথম মাথায় রাখতে হয় স্টোরেজ। ধরেন আপনি ওয়েবসাইট তৈরি করতেছেন, একটা মাঝারি মানের ওয়েবসাইট 250 থেকে 300 এমবি হয়। 300 এমবি যদি ওয়েবসাইট হয়, এটা যদি আপনি ধরেন 1024 এমবিতে 1 জিবি, হ্যাঁ, এটা যদি আপনি ভাগ করেন, তাহলে টোটাল আপনি কয়টা ওয়েবসাইট করতে পারবেন আমরা একটু দেখি। টোটাল আপনি এখানে 3টার মতো ওয়েবসাইট করতে পারবেন, একটু জায়গা খালি থাকবে, তাই না? আর যদি একটু ওয়েবসাইট বড় হয়ে যায়, 500 এমবির হয়ে যায়, তাহলে আপনি হয়তো 2টা ওয়েবসাইট করতে পারবেন। ঠিক আছে? সো এই ব্যাপারটা এখানে বুঝতে হবে। এখন আমার ধরেন 1 জিবিতে আমি কি হবে হবে আমি একটা 2টা 3টা অ্যাসাইনমেন্ট করলাম, আবার অ্যাসাইনমেন্টে মার্কস পেয়ে গেলে ডিলিট করে আবার করলাম। সেক্ষেত্রে হবে কি, এন্ড অফ দ্য কোর্স আমার কোনো পোর্টফোলিও বা কোনো কিছু থাকলো না, আমার হয়তো অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করা হলো। 2 জিবি যদি নেই, 2 জিবির ক্ষেত্রে যেরকম আমি এখানে কি হবে 2048 এমবি। সো আমি এখানে দেখা যাবে 4টা থেকে 6টা ওয়েবসাইট মতো করতে পারবো। সেই ক্ষেত্রেও যেগুলো দরকার খুব বেশি ওগুলো রেখে দিতে পারবো, একটা 2টা ওয়েবসাইট ডিলিট করে আবার করে এভাবে করতে পারবো। এখন আপনার যদি টার্গেট হয় যে না, আমি আমার মতন, আমার সময় আছে হাতে, আমার প্র্যাকটিস করা লাগবে, আমার পোর্টফোলিও গুলো রেডি রাখতে হবে, কিছু বিভিন্ন ধরনের ওয়েবসাইট আমি করে রাখবো, যেহেতু পুরো কোর্সের মতো আমার অনেকগুলো সাইট আমি করব, ওই সাইট গুলো তো আমার পোর্টফোলিও, সো ওগুলো আমি রেখে দিব, ডিলিট করবো না। এন্ড আমি প্র্যাকটিস করবো। ইন ফিউচারে ক্লায়েন্ট যদি কাজ দেয়, কিছু ক্লায়েন্ট আছে কাজই দেয়, জিজ্ঞেস করে তোমার ডোমেন হোস্টিং আছে, আমার কাজটা তোমার সাইটে করো, তা আমার পছন্দ হলে নিয়ে যাবে। এখন আপনি যদি বলেন না আমার ডোমেন হোস্টিং এর জায়গা নেই, তাহলে ওই কাজটা আপনি হারাবেন, অন্য কেউ ওই কাজটা পেয়ে যাবে। তো এই ক্ষেত্রে দেখা যায় আপনার স্টোরেজের দরকার হয়। এই ক্ষেত্রে কমপ্লিট একটা সলিউশন হবে 5 জিবি বা আর একটু বেশি নেওয়ার জন্য। 5 জিবি হলে আমরা মনে করি এনাফ একটা স্টুডেন্টের জন্য, আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে। সেটা হচ্ছে স্টোরেজের ব্যাপার। দেন আসতেছে এসএসএল। এসএসএলটা কি? সিকিউরিটি। অনেক সময় দেখবেন একটা ওয়েবসাইটে লেখা থাকে নট সিকিউর। সো এটা কি জিনিস? এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে যেরকম দেখবেন ওয়েবসাইটের কর্নারে এখানে লেখা থাকে নট সিকিউর, মানে গুগল এটাকে সার্টিফাইড করতে পারতেছে না যে ওয়েবসাইটে সিকিউর কন্টেন্ট আছে নাকি ঝামেলা আছে কন্টেন্টে। কারণ কি? কারণ গুগলকে ওই যে একটা সার্টিফিকেট কিনতে হয় গুগলের কাছ থেকে, ওই সার্টিফিকেটটা নেয় নাই, এই জন্য গুগল চেক করে নাই। সো গুগল যেহেতু চেক করে নাই এখানে, এই জন্য সে কনফার্মেশন দিতে পারতেছে না। বাট যেগুলো কিন্তু কানেকশন ইজ সিকিউর, কানেকশন ইজ সিকিউর, যে কেউ আসলেই সে চিন্তা করবে না এই ওয়েবসাইটটা ঠিক আছে, এই ওয়েবসাইটটা আমার কোনো ক্ষতি হবে না। তো এই ব্যাপারটা, এটাকে বলে এসএসএল। এসএসএলটা আলাদা কিনতে হয়, বাট অনেক ক্ষেত্রে প্যাকেজের সাথে যেরকম ফ্রি পাওয়া যায়, ফ্রি পাইলে বেস্ট অপশন, আপনার টাকা সেভ হবে। কারণ যারা বড় প্রোভাইডার তারা কি করে, এসএসএলটা আনলিমিটেড কিনে নেয়, তারপরে যে ক্লায়েন্ট আছে বা যে হচ্ছে যারা পারচেস করে তাদেরকে ফ্রিতে দিয়ে দিতে পারে তার প্যাকেজের ভ্যালু বাড়ানোর জন্য। তারপর আছে free.com ডোমেইন রেজিস্টার। তার মানে প্যাকেজের সাথে আমরা ডোমেইনটা পেয়ে যাচ্ছি। এখন প্যাকেজের সাথে না পাইলে লাভ কি? না পাইলে লাভ হচ্ছে আমার যেখানে ডোমেইনের দাম কম সেখান থেকে ডোমেইন কিনলাম, যেখানে হোস্টিং এর দাম কম সেখান থেকে হোস্টিং কিনলাম, দুইটাকে কানেক্ট করে দিলাম, আমি কাজ করলাম, সবই ফাইন। বাট প্রবলেম হইলো যখন একটা ওয়েবসাইট আপনি কাজ করবেন, ওয়েবসাইটের প্রবলেম হবেই মাস্ট। এখন ওই প্রবলেমটা সলিউশন করার জন্য আপনাকে সাপোর্টে যাইতে হবে। আপনি সর্বপ্রথম কোন সাপোর্টে যাবেন? হয়তো ডোমেনের সাপোর্টে গেলেন। ডোমেনের সাপোর্টে যাওয়ার পরে এখন আপনার প্রবলেম হইলো, ডোমেন প্রোভাইডার বললো হ্যাঁ 24 ঘন্টা সময় দেন, আমরা চেক করে দেখতেছি। 24 ঘন্টা সময় নিল, চেক করে দেখে বললো না ডোমেনে কোনো প্রবলেম নাই, এটা হোস্টিং থেকে প্রবলেম হয়েছে। আপনি কোথায় গেলেন? হোস্টিং প্রোভাইডারের কাছে। হোস্টিং প্রোভাইডার সেম আপনার কাছে 12 ঘন্টা বা 24 ঘন্টা সময় নিল, চেক করে এসে বললো না আমাদের হোস্টিং এ কোনো প্রবলেম নাই। এখন আপনি কার কাছে যাবেন? একটা প্রবলেমে পড়ে গেলাম, তাই না? তো এই ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে মিনিমাইজ করার জন্য আমাদের যে পার্টটা করতে হবে সেটা হচ্ছে একই জায়গা থেকে ডোমেইন হোস্টিং নিতে পারলে বেস্ট অপশন হয়। কারণ আমরা তখন কি হবে, প্রবলেম গুলো একই জায়গা থেকে খুব দ্রুত সমাধান পেয়ে যাব। নেক্সট আসছে হচ্ছে আনলিমিটেড ব্যান্ডউইথ। ব্যান্ডউইথের ব্যাপারটা হচ্ছে একটু আগে বললাম যে কম্পিউটারটা আমার কাছে অ্যাক্সেস পাঠায় বা ডাটা পাঠায় আমি যখন রিকোয়েস্ট করি, যেমন এইটা লিখে যখন আমি ব্রাউজারে এন্টার করি, সে কি করে যে এই ওয়েব পেজটা কোথা থেকে ডাউনলোড হয়, কোন একটা সার্ভার থেকে তো ডাউনলোড হয় এই ডাটাগুলো, তাই না? এই ডাটাগুলো যেখান থেকে আসে সেটাই হচ্ছে আমার সার্ভার। এই সার্ভার যখন এই ডাটাগুলো পাঠায়, এই ডাটাগুলো পাঠানোর একটা লিমিট থাকে। এটা সহজ ভাষায় বলতে গেলে
যত বেশি ভিজিটর আপনার সাইডে আসতেছে তত বেশি ব্যান্ডউইথ আপনার খরচ হচ্ছে। ধরেন আপনার সাইডে ব্যান্ডউইথ আছে 5 জিবি, মানে 5 জিবিতে আপনার ধরে নেন, আমি আইডিয়ালি ধরলাম এক একটা ওয়েবসাইটের জন্য এক এক রকম, ধরে নেন 1000 মানুষ ভিজিট করতে পারবে, এটা মান্থলি লিমিট হয়। হ্যাঁ, তো এই মান্থের আজকে 12 তারিখ, ধর আজকে 1000 মানুষ ভিজিট করে ফেলছে আপনার ওয়েবসাইটে, তাহলে কি হবে? আপনার ব্যান্ডউইথ শেষ হয়ে গেল, সার্ভার তার নতুন মানুষ কেউ আসলে তাকে ডাটা পাঠাবে না, তার সার্ভার আপনার জন্য যতটুকু বরাদ্দ ছিল সেই ব্যান্ডউইথ শেষ। এখন কি হবে? আপনার ওয়েবসাইটটা ডাউন দেখাবে, কেউ আসলে আপনার ওয়েবসাইট লোড হবে না, কিছুই দেখাবে না, তাহলে প্রবলেম না? এখন ওই ব্যান্ডউইথ যদি ফিক্স করতে যান তাহলে কি করতে হবে? আপনাকে আপনাকে হোস্টিং প্রোভাইডারের কাছে গিয়ে কথা বলতে হবে। হোস্টিং প্রোভাইডার বলবে এইটা ব্যান্ডউইথ বাড়াইতে গেলে আপনাকে এখন 3000 টাকা খরচ হয়ে যাবে। তাহলে আপনার পুরো প্যাকেজের থেকে এখন দেখা যাচ্ছে ব্যান্ডউইথ বাড়াইতেই বেশি খরচ হয়ে যাচ্ছে 1 মাসের জন্য। তো এইসব ঝামেলা থেকে মুক্ত থাকার জন্য কি করবেন? ট্রাই করবেন ব্যান্ডউইথটা যাতে এনাফ পরিমাণ থাকে, 20 জিবি 50 জিবি বা আনলিমিটেড হলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে ডাটাবেস। ডাটাবেসটা কি? ডাটাবেস হচ্ছে আপনি টোটাল কয়টা ওয়েবসাইট করতে পারবেন একটা সার্ভারে, টোটাল কয়টা, বা আপনার একটা হোস্টিং এ টোটাল কয়টা ওয়েবসাইট করতে পারবেন, এটা ডিপেন্ড করতেছে আপনার ডাটাবেস লিমিটেশন কয়টা। ধরেন 3টা ডাটাবেস লিমিট থাকলে আপনি টোটাল 3টা ওয়েবসাইট করতে পারবেন, 10টা ডাটাবেস লিমিট থাকলে টোটাল 10টা ওয়েবসাইট করতে পারবেন। আনলিমিটেড ডাটাবেস যদি লিমিট থাকে বা কোনো লিমিট না থাকে তাহলে কি, যত পর্যন্ত আপনার স্টোরেজ আছে তত পর্যন্ত ওয়েবসাইট করতে পারবেন। মানে আমাদের জন্য কোনটা বেটার? ভাই আমার এখানে একটা আনলিমিটেড। কনফিউশন আছে ভাই। আচ্ছা, আর ডোমেন বলতেছেন, এখানে কি আনলিমিটেড ডাটাবেস, এখানে একটা এর ভিতরে কি আমি একটা ডোমেনের ভিতরে কি আরো ডোমেন কিভাবে কি করবো, এটা তো বুঝলাম না ভাইয়া। আচ্ছা, একটা ফোল্ডারের ভিতরে কয়টা ফোল্ডার বানানো যায়? অসংখ্য বানানো একটা, যায়। যতগুলো ইচ্ছা। এটা তো একটা ডোমেনের মধ্যে আনলিমিটেড বানানো আরো যায়। অনেক ডোমেন বানানো যায়। কিভাবে? সাব ডোমেন হিসেবে। যেমন দেখেন, এটা আমার ডোমেন, রাইট? সাবডোমেনটা এখন আমি বুঝলাম, কি করতে পারি? সাবডোমেনটা তো বুঝলাম। এটাকে এখন আমি কি করতে পারি? হ্যাঁ, সাবডোমেনই তো, ওইটাই তো। ওয়েবসাইট কিভাবে তৈরি করে? সাবডোমেন করে করে তৈরি করে। ধরেন আপনাদের এরকম আমি করলাম, তো এটা কি? ওখানে যে আপনি ওখানে লেখা আছে যে আনলিমিটেড আপনার হলো ডাটাবেস আর একটা হলো সাবডোমেন আনলিমিটেড, হ্যাঁ, তো আমি আনলিমিটেড দুইটা সাবডোমেন আলাদা আপনাকে না? দিলাম, বাট ডাটাবেস দিলাম 2টা। সাবডোমেন আপনি আনলিমিটেডই করতে পারবেন, বাট ওগুলোর মধ্যে ওয়েবসাইট করতে পারবেন না। ওয়েবসাইট করতে গেলে একটা করে ডাটাবেস দরকার হয়, যে ডাটাবেসে ওয়েবসাইটের ডাটাগুলো থাকে, ওয়েবসাইটের ইনফরমেশন গুলো থাকে, যেখান থেকে লোড হয়। সো ডাটাবেসটা আলাদা ব্যাপার, সাবডোমেনটা আলাদা ব্যাপার। বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা ডাটাবেস মানে আচ্ছা, ওয়েবসাইটের মানে ওই ডেটাগুলো তৈরি। সাবডোমেনটা তৈরি করতে গিয়ে ওই ডাটাবেসটা খরচ হবে, তাই তো ভাই? না, ওয়েবসাইট তৈরি করতে গেলে ডাটাবেস খরচ হবে। সাবডোমেন আপনি যতগুলাই করেন এটা ডাটাবেসের, আপনি সাবডোমেন করে রাখলেন, ওয়েবসাইট করলেন না, তাহলে ডাটাবেস খরচ হইল না। আপনি যখন ওয়েবসাইট করবেন, ওই ওয়েবসাইটটা একটা ডাটাবেসের মধ্যে সব ইনফরমেশন থাকবে, পাসওয়ার্ড, সিকিউরিটি, লগইন ইনফরমেশন এন্ড আদার সবকিছু। বুঝতে পারছেন? বা কনফিউশন, বুঝি নাই। আচ্ছা, ডাটাবেস বলতে কি বুঝতেছেন? যেখানে ডাটা স্টোর করা হয় এটা। হ্যাঁ, এই ডাটাগুলো কোনটা? এই ডাটাগুলো ফাইল, ইমেজ, এগুলা না। এই ডাটাগুলো হচ্ছে আপনার পাসওয়ার্ড, লগইন ইনফরমেশন। আপনি ওয়ার্ডপ্রেসে লগইন করতে গেলে ইউজার নেম পাসওয়ার্ড লাগবে না? এটা হুম। ভেরিফাই হচ্ছে কিভাবে? বুঝতেছে কিভাবে আপনি রাইট দিছেন না রং দিছেন? এটা তো কোথাও আহ, স্টোর হয়, রাইট? জি জি। এটা কোনো ফাইল বা কোথাও থাকে না, এটা থাকে ডাটাবেজের মধ্যে। তো ওই ডাটাবেজের যে ব্যাপারটা, প্রত্যেকবার ওয়েবসাইট করলে একটা করে ডাটাবেস খরচ হয়। এখন আপনি সাবডোমেন করলেন, সাবডোমেন করে ব্যাপারটা আলাদা। আপনি সাবডোমেন না করে ডিরেক্টরিতে ওয়েবসাইট করতে পারেন, তখন একটা ডাটাবেস খরচ হবে একটা ওয়েবসাইটের জন্য। প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য একটা স্বাধীন ডাটাবেস থাকে, একটা ডাটাবেসের টেবিল থাকে। বুঝতে পারছেন? জাস্ট জি জি। এতটুকু মাথায় রাখেন আপাতত, যে প্রত্যেকটা ডাটাবেস মানে একটা ওয়েবসাইটে একটা আলাদা ইন্ডিভিজুয়াল স্বাধীন ডাটাবেস থাকে। এই ডাটাবেসটা ইন্টারনাল ব্যাপার, এটা আমরা কখনো হয়তো ঘাটি না কখনো। যারা সরাসরি কাস্টম কোড করে ওয়েবসাইট করে তারা এটা ঘাটে, বাট আমাদের দরকার হয় না। ওয়ার্ডপ্রেস এই ব্যাপারটা নিজে থেকে ম্যানেজ করে। বাট সিপ্যানেলে গেলে আপনি পিএইচপি মাইএডমিন নামে একটা অপশন পাবেন, ওইখানে গেলে দেখবেন যতগুলা 10টা ওয়েবসাইট করছেন, 10টা ওয়েবসাইটের জন্য 10টা আলাদা আলাদা ডাটাবেস আছে। ঠিক আছে? ওকে, ডাটাবেস যদি লিমিট থাকে তাহলে কি হবে? আপনার স্টোরেজ ঠিকই পড়ে থাকবে, 50 জিবি স্টোরেজ। হয়তো কালকে দেখবেন সস্তায় ফেসবুকে অ্যাড দিচ্ছে যে 30 জিবি স্টোরেজ একটা ডোমেন সহ 2000 টাকা। আচ্ছা, আপনি এখানে এখন একটা প্রশ্ন, মানে আমি কথার আমি মাঝখানে আমি কথা কি বললে আপনার প্রবলেম। হ্যাঁ, বুঝতে পারছেন? আমার কথা বুঝে নাকি? কথার মাঝখানে যদি আচ্ছা আপনি কথা বলেন, আমার কথাটা এন্ড করতে পারবো না, আপনার কথা অ্যান্সার করতে করতে আমি ওটা ভুলে যাব। তো বাকিদের জন্য এই জিনিসটা প্রবলেম, রাইট? আমি শেষ করলে কোশ্চেন করার সময় দিব, তখন আমরা কোশ্চেন অ্যান্সার নিব। ঠিক আছে? এখন বলেন কি বলতে চাইছেন, এটা শেষ করে তারপরে আবার একটু মিউট থাকবেন। ঠিক আছে? জি
ওকে, আচ্ছা, মানে মানে এখানে মানে অন্য যদি ডোমেন কিনি সেটাও অ্যাড করতে পারবে, এটা এই বিষয়টা, তাই তো? সেটা অ্যাড অন ডোমেন, সেটা আরেকটা বিষয়। সেটা হচ্ছে এটা, অন্য ডোমেন অ্যাড করতে চাইলে সেটা অ্যাড অন ডোমেন ফিচার বলে। এই ফিচারটাও আলাদা, এটাও থাকতে হবে সার্ভারে। একটা সার্ভারে বিভিন্ন ধরনের ফিচার থাকে, তার মধ্যে এক একটা এক এক কাজ করে। এখানে যেরকম আনলিমিটেড অ্যাড অন ডোমেন, আপনি যেটা এইমাত্র বললেন, এটার জন্য এটা লাগবে, অ্যাড অন ডোমেন সিস্টেমটা লাগবে। এটা সব জায়গাতে থাকে না, থাকলেও একটা দুইটা দেওয়া থাকে। যেমন এখানে আনলিমিটেড পাচ্ছেন, এখানে আপনি যতগুলো ডোমেন ইচ্ছে কিনে অ্যাড করতে পারেন, যদি স্টোরেজ থাকে তাহলে সাইট করতে পারবেন। ক্লিয়ার? জি, কি আসলে কনফিউশনের ভাই ভিতরে ক্লিয়ার। স্বাভাবিক, এই আজকে পুরো যা ব্যাপারটা তো বুঝাচ্ছেন, আপনি বুঝবেন না, রাইট? হ্যাঁ ভাই, আমি আমি একটু আপনাকে আপনি যতটুকু আজকে যা বলতেছি বুঝাচ্ছেন, এতটুকু যদি, আচ্ছা আচ্ছা, আমি ক্লিয়ার করি ওনাকে। উনি কনফিউজড, এই জন্যই কোয়েশ্চেন করতেছে। And এই ব্যাপারগুলো যদি আপনি মনে করেন একদম টু দি পয়েন্ট ক্লিয়ার হয়ে যাবেন, তাহলে প্রবলেম। কারণ এটা ক্লিয়ার হওয়া হচ্ছে একটা সার্ভার এক্সপার্টের ব্যাপার। আপনাকে আমি ইনফরমেশন দিচ্ছি, ইনফরমেশন গুলো জাস্ট ক্যাচ করার চেষ্টা করেন যে কি বলতেছে। আপনাকে কেন দিচ্ছি, ইন ফিউচারে আপনি যখন সার্ভার সিলেক্ট করবেন তখন যাতে এই ব্যাপারগুলো বুঝতে পারেন। আর একটা ডকুমেন্ট যখন আপনাকে দেওয়া হয়, ডকুমেন্ট প্রত্যেকটা ব্যাপার এমন না যে আপনাকে বুঝতেই হবে, বাট এই ডকুমেন্ট গুলো থাকে আপনার ইন ফিউচারে এই জিনিসটা ভেরিফাই করার জন্য। তো এই ব্যাপারগুলো ভেরিফাই করবেন কেন, এটা ক্লাস করতে করতে বুঝবেন, এটা আর অনেক পরের ব্যাপার। এখন পুরোপুরি ক্লিয়ার আচ্ছা হওয়াটা আচ্ছা, আপনার জন্য জরুরি না, বাট জাস্ট বুঝেন যে এই ব্যাপারগুলো আছে। বুঝতে পারছেন? ইন জি ফিউচারে জি। আস্তে আস্তে কাজ করতে করতে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। অলরাইট। আচ্ছা, এখন আমরা চলে যাই হচ্ছে ইমেল অ্যাকাউন্ট। আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট ব্যাপারটা কি? এটা হচ্ছে অনেক সময় দেখবেন admin@alamgirhq.com, অ্যাডমিন, যেমন ধরেন info@codemanview.com এরকম থাকে না? তো এরকম যখন থাকে এই জিনিসগুলো হচ্ছে প্রফেশনাল ইমেল বলে, ওয়েব মেল বলে। এই যে এই অ্যাকাউন্ট গুলা cPanel থেকে আপনারা ক্রিয়েট করতে পারবেন। তো ওইটার হচ্ছে আনলিমিটেড আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারেন। আপনাদের আনলিমিটেড লাগবে না, বাট ফিচার যেহেতু আছে আমাদের স্টুডেন্টের জন্য আমরা আনলিমিটেড অপশন রেখে দিছি। অলরাইট, সাবডোমেন একটু আগে বললাম, একটা সাবডোমেনের ব্যাপারগুলো আমরা ইন ফিউচারে ক্লাসের মধ্যে দেখবো। সাবডোমেন গুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আলাদা আলাদা মাল্টিপল ওয়েবসাইট রান করার জন্য সাবডোমেন আমাদের লাগবে। তো সাবডোমেন ব্যাপারটা যাতে থাকে, এটা মাস্ট বি এনশিওর করতে হবে যেখান থেকে নেন। আর যদি এখান থেকে নেন তাহলে তো আনলিমিটেড পেয়ে যাচ্ছেন। অ্যাড-অন ডোমেন, আলাদা আলাদা ডোমেন কিনে কিনে আপনার হচ্ছে cPanel অ্যাড করতে পারেন। এটা আপনাদের জন্য না, এটা যার মাল্টিপল বিজনেস আছে, একই হোস্টিং অনেক বড় হচ্ছে স্টোরেজ সে নিয়ে নিছে, এখন সে অন্যান্য সব বিজনেস একই স্টোরেজে স্টোর করে সে ওয়েবসাইট রান করতে পারে। আপনাদের আপাতত এটা লাগবে না, বাট তারপরে যেহেতু ফিচার একটা আছে, কারো কারোর জন্য ইন ফিউচার এটা একটা হ্যান্ডি ফিচার হইতে পারে যে হ্যাঁ, এখান থেকে আমি নতুন ওয়েবসাইট এইখানেই আমি তো অ্যাড করতে পারি। অলরাইট, তারপরে যেটা আছে সেটা হচ্ছে ফ্রি cPanel কন্ট্রোল প্যানেল। cPanel কন্ট্রোল প্যানেলের ব্যাপারটা কি? আপনি যেই ওয়েবসাইটটা যেখান থেকে ম্যানেজ করবেন, ওই প্যানেলটা, ঠিক আছে, ওই প্যানেলটা বিভিন্ন ধরনের হয়, এইচ প্যানেল হয়, ডিরেক্ট অ্যাডমিন হয়, এস প্যানেল হয়, ঠিক আছে। এই প্যানেলগুলোকে আবার অনেক জায়গায় এফটিপি দিয়ে ম্যানেজ করতে হয়, যেগুলো টাফ ম্যানেজ করা। এর মধ্যে সবচেয়ে ইজি এন্ড সবচেয়ে ফিচার বেশি যেটাতে আছে সেটা হচ্ছে cPanel-এ। যেখান থেকেই যখনই নিব cPanel আছে কিনা এটা মাস্ট বি এনশিওর করে নিব। ওয়ার্ডপ্রেসের জন্য cPanel থাকাটা মোটামুটি অনেক ইম্পর্টেন্ট। এটা ছাড়াও কাজ হয় কিছু কিছু প্যানেল দিয়ে, বাট প্রবলেমে পড়তে হয় ইন ফিউচারে। সো বেস্ট অপশন হচ্ছে cPanel আছে কিনা এটা এনশিওর করে নাও। লাইটস্পিড ওয়েব সার্ভার হচ্ছে আমার ডিস্কটা কিরকম, যেমন হার্ড ডিস্ক বা এইচডিডি, এরকম হার্ড ডিস্ক আমরা অনেকে ইউজ করছি না, অনেকে হয়তো এখন ইউজ করি। এরকম দেখছিলেন কখনো? জি, এসএসডি আর ইউজ বর্তমানে করছি কি ভাই। আছে? এটা। And এই একটু আগে যেটা দেখলাম আর এইটা, এই দুইটার মধ্যে কোনটা ভালো? যেটা বড় এটা ভালো? এসএসডি ভালো। এই যে বড় ডিস্কটা, এইটা 1000 জিবি ভালো, নাকি এই যে ছোট ডিস্কটা এটা 256 জিবি ভালো? ছোটটা 256 জিবি 256 ভালো, কারণ কি? কারণ এটা হলো এসএসডিটা ফাস্ট বেশি। এটা এসএসডি আর এটা অনেক ফাস্ট, এইচডিডি। তাই না? অনেক ফাস্ট, ডাটা প্রসেসিং অনেক ফাস্ট, ডাটা ল্যাগিংস নাই ধরতে গেলে। বাট এটা কি অনেক স্লো, অনেক ওল্ড একটা ফিচার, রাইট? এখন জি, ওয়ার্ল্ডের মধ্যে এই ফিচারটা আগে আসছে না এটা আগে আসছে? ওই এইচডিডি আগে এই আসছে। এইটা আগে এইচডিটা আসছে, তাই না? এখন এটা সস্তাও বটে, জি তাই না? অনেক সস্তাও তুলনামূলকভাবে। এটার হচ্ছে আপনি 1000 জিবি যে টাকা দিয়ে কিনতে পারবেন, এটা 120 জিবি কিন্তু ওই টাকা লাগবে। এখন এই যে সার্ভারটা, এটা ওয়ার্ল্ডের মধ্যে হিউজ পরিমাণ ইউজ হয়েছে না একটা সময়? হুম। ওইগুলো তো এখনো আছে, রাইট? জি ভাইয়া। ওইগুলা কি করবে? ওগুলো তো সেলে দিবে না, ওগুলো তো সেল হচ্ছে, ওই হোস্টিং গুলো সেল হচ্ছে যেখানে এই টেকনোলজি ইউজ হয়েছে, এন্ড ওই হোস্টিং গুলো সস্তায় সেল হচ্ছে মাস্ট বি।
And ওইটা কি ওয়ার্ডপ্রেসের জন্য ক্যাপেবল আপনাদের মনে হয়? ওয়ার্ডপ্রেস তো আমাদের নতুন টেকনোলজি, হিউজ পরিমাণ কোড রান করবে, পিএইচপি রান করবে ব্যাকগ্রাউন্ডে অটোমেটিকলি। ঠিক আছে, আমরা নয় ইজিলি কাজ করবো, বাট ব্যাকএন্ডে তো অনেক কিছু রান করবে। এখন আমাদের জন্য কি কোনটা বেটার হবে, এইচডিডি না এসএসডি? আমাদের জন্য এসএসডি। এসএসডি। এসএসডি, রাইট? সো এরকমই, এই জন্য জি দেখবেন ভাইয়া। হাই স্পিড ওয়েব সার্ভার লেখা থাকবে, অথবা অ্যাপাচি ওয়েব সার্ভার লেখা থাকবে, অথবা ডিরেক্ট লেখা থাকবে এসএসডি। তো এটা আপনি মেক শিওর করে নেবেন। লাস্টলি সাপোর্ট। এখন সাপোর্টের ব্যাপারটা কি বলতেছি, হোস্টিং থাকলেই বা হোস্টিং যেখান থেকে নেই ওখানেই সাপোর্ট পাবো, বাট সাপোর্টের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার আমি সাপোর্টটা যে জন্য যাচ্ছি ওইটা আমি পাচ্ছি কিনা। যেমন আপনি এরকম খুব কম জায়গাতেই আছে যেইখানে আপনি ওয়ার্ডপ্রেসে কাজ করতেছেন, ওয়ার্ডপ্রেসে কোথাও একটা প্রবলেম হইলো, আপনার সার্ভার থেকে কিছু একটা করতে হবে এটা সলভ করার জন্য, আপনি গিয়ে বললে আপনাকে সাপোর্ট দেবে। কারণ তারা বলবে সি প্যানেল কোনো প্রবলেম থাকলে বলেন, ওয়ার্ডপ্রেসের সাপোর্ট আমরা দিই না। কারণ ওয়ার্ডপ্রেসের সাপোর্ট সে জানবে, এই ব্যাপারটা তো তার জন্য জরুরি না, তাই না? কারণ সে সার্ভারের ব্যাপারগুলো ম্যানেজ করে। তো সার্ভারের ব্যাপার ম্যানেজ করলে ওই যে ওয়ার্ডপ্রেসের ব্যাপারগুলো জানবে, এটা সম্ভাবনা কতটুকু? খুব কম, রাইট? এই ব্যাপারটা তো আমরা বুঝি নাকি? সো ওয়ার্ডপ্রেস জানা আছে বা ওয়ার্ডপ্রেস রিলেটেড জিনিসগুলোও হেল্প করবে আমাকে, এরকম একটা জায়গা থেকে অবশ্যই আমরা নেওয়ার চেষ্টা করবো। নাহলে ইন ফিউচারে কোথাও একটা আটকায় গেলে, প্রবলেম হইলে, থিম ইনস্টল না হইলে, বা দেখা গেল ক্লাসে যেটা দেখা যাচ্ছে ওই অনুযায়ী আমার সি প্যানেল রিয়াক্ট করতেছে না, আমার সার্ভার রিয়াক্ট করতেছে না, সেক্ষেত্রে কিন্তু আমার কাজটা স্টপ হয়ে যাবে, আমি ওই ব্যাপারটা প্র্যাকটিস করতে পারবো না, বাকিদের থেকে পিছিয়ে পড়বো। পুরোটা বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার এখন বুঝছি। দেখেন যারা এই ব্যাপারগুলো মিলে আমরা যে কোনো জায়গা থেকে নিতে পারি, যেখান থেকে মনে হয় জাস্ট টাকা সেভ করা আমাদের টার্গেট না, যেহেতু আমরা কষ্ট করতেছি, এই জিনিসটা যাতে উর্থিত হয়, আমার সময়টা যাতে উর্থিত হয়, আমার একটা পোর্টফোলিও যাতে থাকে, এই ব্যাপারটা এনশিওর করার জন্য আমাকে অবশ্যই ভালো কোথাও থেকে নিতে হবে। আপনার চাইলে এখান থেকে নিতে পারেন, এটা আমাদের ধরা বাঁধা কোনো রুলস না, স্টুডেন্টদের জন্য ম্যান্ডেটরি না যে আমাদের এখান থেকে নিতে হবে। আপনি যেখান থেকে নেবেন সেখান থেকে নিয়ে অ্যাসাইনমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন স্টুডেন্টদের জন্য সবসময় আমাদের একটা ডিসকাউন্ট থাকে, সেটা হচ্ছে যে আই এম এ স্টুডেন্ট, এই ওয়েবসাইটে যাওয়ার পর এখানে যাইতে পারেন যারা এখান থেকে নিতে যাচ্ছেন। অলদো ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের এখান থেকেই নেয়, বাট আমরা এটা কখনো ম্যান্ডেটরি করে দেয় না, এটা তার ব্যক্তিগত ব্যাপার, সে কোথা থেকে নিবে। এইখানে দেখেন অনেকগুলো প্যাকেজ আছে, এর মধ্যে এই যে ডেডিকেটেড প্যাকেজটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আপনাদের জন্য, স্টোরেজটা বেশি হওয়া, এই প্যাকেজটার মধ্যে আপনি এখানে মোটামুটি কত টাকা ডিসকাউন্ট পাচ্ছেন? 4099। আপনি যদি ডিসকাউন্টে নিতে চান তাহলে আপনি 2899 পাচ্ছেন, মানে মোটামুটি 1200 টাকার মতন একটা ডিসকাউন্ট পাচ্ছেন, তাই না? এই প্যাকেজটা, বাকি সবকিছুই আনলিমিটেড, এন্ড সবকিছুই যা যা আপনাদের দরকার সবকিছু এই প্যাকেজে থাকবে, আলাদা আর কোনো কিছু কিনতে হবে না। এন্ড এটা ফ্রিল্যান্সিং শুরু করার আগে আশা করি এটা আপনাদের লাস্ট কস্ট। এরপরে থিম, প্লাগইন, পেইড এলিমেন্টও যা লাগবে এগুলো সব আপনাদের আমরাই প্রোভাইড করব। বুঝতে পারছি? এটা কি জি বুঝছি স্যার। এখানে কিন্তু পরের বছরে কি এই প্ল্যানিংটাই থাকবে না, এই স্টুডেন্টদের জন্য টাকাটাই দিতে পরের হবে? বছর রিনিউ চার্জটা সেমই থাকবে, যদি ডলার প্রাইসটা হুট করে অনেক বেশি বেড়ে না যায় তাহলে হইতে পারে 100-200 টাকা অ্যাডজাস্ট করা হইতে পারে, বাট মোটামুটি শিওর থাকতে পারেন যে নেক্সট ইয়ারে আপনাদের এই প্রাইসটাই রাখা হবে আচ্ছা, এই স্টুডেন্টদের জন্য প্রাইসে শুধুমাত্র। ডোমেইন হ্যাঁ, হোস্টিং সব মিলেই? ওকে, সব মিলে, হ্যাঁ এর সব আরেকটা মিলে, বিষয় যেটা কমপ্লিট প্যাকেজ, ডোমেইন হোস্টিং, 2899 এসএসএল, যেটা এনে তো সিকিউরিটি সবকিছু। ভাই আচ্ছা পরের বছর যদি আমি সেপারেটলি ডোমেইনটা রিনিউ করতে চাই, হোস্টিংটা অন্য জায়গা থেকে নিতে চাই, হতেই পারে Sure, এমন করতে আমার পারেন, জন্য যে করতে স্টোরেজ পারেন, আমি বেশি নিয়ে, করতে সেক্ষেত্রে পারেন। ডোমেইন চার্জটা কত আসবে, রিনিউ কস্ট? এটা ডিপেন্ড করতেছে তখন ডোমেইন চার্জটা যেটা থাকে, নরমালি যে ডোমেইন চার্জটা থাকবে ওইটাই আপনার কাছে আর বেশি নেওয়া হবে না, আচ্ছা ঠিক আছে? ভাইয়া, আলাদা করে নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা এখানে আমি একটু মানে সবই ঠিক আছে কিন্তু ভাই স্টোরেজ অনেক কম, এটাই। স্টোরেজ 5 জিবির বেশি লাগবে না আপনাদের, লাগলে আমরা ওইটার প্যাকেজ করে দিতাম। ভাই থিম প্লাগইন যে বললেন আপনারা দিবেন, ওইটা কি মানে আপনাদের থেকে প্যাকেজ নিলেই পাবো নাকি না, স্টুডেন্টদের অন্য জন্য কোনো থিম থেকে? প্লাগইন তো আমরা এমনিতেই দিব, ডোমেইন হোস্টিং আপনি নেন বা না নেন আমাদের থেকেই নেন, আর ও যেখান থেকে প্যাকেজ নেন ওইটা আচ্ছা এটার আচ্ছা উপর ডিপেন্ডেন্ট না, এই ডোমেইন হোস্টিং উপর কিছুই ডিপেন্ডেন্ট না। ডোমেইন না, হোস্টিং আমার যদি অলরেডি প্রবলেম হয়ে যায় সমস্যা নাই, যেখান থেকে দুইটা নেওয়া ডোমেন থেকে কিনা সমস্যা নেই, হয়ে গেছে তো ওই জন্য। আচ্ছা সমস্যা নেই, এটা আমাদের কোনো ম্যান্ডেটরি থিংস না। এটা জাস্ট নেওয়া কেন, কারণ অনেক স্টুডেন্ট কি করে এক এক জায়গা থেকে ডোমেইন হোস্টিং নিলে এক এক জায়গায় এক একটা সাপোর্ট করে, কোথাও জায়গায় সাপোর্ট করে না, তখন দেখা যায় প্র্যাকটিসে একটা বাধা হয়, ওই স্টুডেন্ট একটা সময় কি হয় ফ্রাস্ট্রেটেড হয়ে কাজই ছেড়ে দেয়। এটা আমরা মিনিমাইজ করার জন্য সার্ভার না, নাহলে সার্ভার ম্যানেজ করা আমাদের জন্য টাফ, ঠিক আছে? সার্ভার ব্যাপারটা আমাদের আচ্ছা জন্য টাফ, বাট তারপরে আমাদের ম্যানেজ করতে হচ্ছে যাতে আমাদের স্টুডেন্টরা একটা ফ্ললেস সার্ভিস পায়, যারা এই ব্যাপারে সিরিয়াস, যারা ভালো কিছু করতে যাচ্ছে তারা যাতে একটা সার্ভিস নেয় চোখ বন্ধ করে মোটামুটি সবকিছু পেয়ে যায় এই প্যাকেজের ভিতরে, আলাদা করে কোনো কিছু বাদ না পড়ে তার জন্য।
ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। জি আপনি যেখান থেকেই নেন আহ, সব ফিচার সার্ভিস সব আমরা আমাদের দিক থেকে দিবই, সাপোর্ট। আপনাদের এটা কি খুব ফাস্ট, মানে ফাস্ট কেমন? ওয়ার্ডপ্রেসের জন্য সর্বোচ্চ যতটুকু ফাস্ট দরকার ততটুকুই পাবেন, পুরোটাই পাবেন। স্পিড নিয়ে আশা করি প্রবলেম হবে না। বাকি সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল কারো কারো সিপ্যানেল হইতে পারে, কোনো অ্যাটাক হয়েছে বা কোনো ফিশিং কন্টেন্ট গেছে বা আপনি কোনো একটা জায়গাতে কোনো একটা প্রবলেম হয়েছে, সেক্ষেত্রে হইতে পারে, কারো কারো ক্ষেত্রে ভ্যারি করতে পারে। বাট ইন জেনারেল আমাদের প্রায় 3,000-এর উপরে এখানে রানিং স্টুডেন্ট কাজ করতেছে, যাদের সার্ভার আছে। সবাই স্টুডেন্ট না, বাইরেরও মানুষ আছে যারা নিছে। তো তারা এখানে খুব ভালোভাবে কাজ করতেছে। আবার কিছু কিছু সাপোর্টও আসতেছে, প্রতিদিন দেখা যায় 4টা 5টা সাপোর্ট আসতেছে। কারো হয়তো বা এটা প্রবলেম, কারো হয়তো ওইটা প্রবলেম, ওগুলো সলভ করে দেওয়া হচ্ছে। আরো হয়তো পারে স্পিড রিলেটেড প্রবলেম, তখন আমরা এই জিনিসটা স্ক্যান করে দেখতেছি কোথাও কোনো ল্যাকিংস আছে কিনা, কোথাও কোনো প্রবলেম হয়েছে কিনা, কোড ব্রেক করছে কিনা, এগুলো আলাদা ব্যাপার। বাট ইন জেনারেল যদি চিন্তা করেন, হ্যাঁ সার্ভারটা অবশ্যই ফাস্ট পাবেন। হ্যাঁ, ডোমেইন হোস্টিং বোথ আছে, প্রত্যেকটা প্যাকেজে ডোমেইন হোস্টিং ইনক্লুডেড। শুধু ডোমেইন হোস্টিং না, এ টু জেড যা দরকার সবই আছে, এসএসএল থেকে শুরু করে সিকিউরিটি, ম্যান্ডুইট ডাটাবেজ এন্ড সবকিছু। আচ্ছা, কেউ যদি পারচেস করতে চান, জাস্ট ক্লিক বাই নাও। যে প্যাকেজ নিতে যাচ্ছেন ওইটা বাই নাও বাটনে ক্লিক করবেন। আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন এখান থেকে, আর কোনো ইনফরমেশন জানার দরকার হলে উপরে তো আমরা দেখতেই পাচ্ছেন একটা ফেসবুক আইকন আছে, এখানে ক্লিক করে নক করতে পারেন। আচ্ছা, সো এখানে চলে যাব, চেক আউটে চলে যাব। সো ক্লিক করলে চেক আউট অপশনে চলে আসবে। এই আমরা দেখতেই পাচ্ছি কোডবিন থেকে ভেরিফাই, এই জিনিসটা পাচ্ছি আমি। এখানে জিমেল অ্যাকাউন্ট দিবেন যেটাতে আপনি অ্যাক্সেসটা ইমেল পাবেন। এখানে আপনার নাম দিবেন, এখানে আপনার বাকি ইনফরমেশন দিবেন। ঠিক আছে, ফুল নেম এন্ড আদার্স এই ডিটেলস গুলো দিবেন। একটা জিনিস জাস্ট এক্সট্রা দিতে হবে, কি? এটা তো চেকমার্ক দিবেন। একটা জিনিস এক্সট্রা হচ্ছে যে অ্যাড অর্ডার নোটস অপশন দেখতে পাচ্ছি, সবাই দেখতে জি পাচ্ছি? এই অ্যাড অর্ডার নোটস এ গিয়ে ক্লিক করবো, এন্ড এখানে আমি ডোমেইন নেম যেটা একটু আগে চেক করলাম, আমি তো একটু আগে অনেকগুলো ডোমেইন নেম চেক করছি তাই না? ওইখান থেকে যেই ডোমেইনটা আমি অ্যাভেলেবেল পাইছি ওইটা দিব, দিলাম এটা, এন্ড এন্টার দিয়ে আমি এখানে লিখবো আমার ব্যাচ নাম্বার, যাতে এই অফার প্যাকেজটা আমি পাই। এই ব্যাচ নাম্বার না হলে কিন্তু এই অফার প্যাকেজের জন্য দেখা যাবে আপনি হচ্ছে এই জিনিসটা আমরা ভেরিফাই করবো যে আপনি আসলে এই স্টুডেন্ট কিনা আমাদের। ঠিক আছে, এইভাবে দিতে হবে। আপনার ডোমেইন হবে এখানে এরকম .com সহ, এরকম সামনে HTTPS www কিছু দরকার নেই, জাস্ট এরকম ডোমেইন নেম দিবেন, এখানে ব্যাচ নাম্বার দিবেন, এন্টার দিয়ে শেষ। প্লেস অর্ডারে ক্লিক করলেই বাকি যে পেমেন্ট প্রসেস আছে ওটা কমপ্লিট করলে হয়ে যাবে। তারপরে আমাদের টিম এই সেটআপ প্রসেসে চলে যাবে। সেটআপ ডান হয়ে গেলে আপনি যে ইমেলটা দিছিলেন ওই ইমেলে একটা ইমেল পেয়ে যাবেন অ্যাক্সেস সহ। ক্লিয়ার? এটা তো আমরা বুঝি আশা করি, যেহেতু অ্যাডমিশন নিছি অলরেডি, এই ব্যাপারগুলো আমাদের আশা করি ক্লিয়ার আছে। বুঝছো সবাই? জি মানে পারচেস করার কতটুকু টাইমের ভিতরে এগুলো পাওয়া যাবে? পারচেস করার কয়েক ঘন্টার মধ্যে পেয়ে যাবেন, ম্যাক্সিমাম 24 আওয়ার্স। ডোমেইন আর হোস্টিং দুটো মানে একসাথেই এটা দামটা নাকি? হ্যাঁ হ্যাঁ, ডোমেন হোস্টিং এন্ড আদার্স যা যা লাগবে সবকিছু এখানে ইনক্লুডেড, আলাদা করে কিছু আচ্ছা। লাগবে না আপনারা এটা কিনলে। আচ্ছা, সো এখন আমরা দেখবো একটা ডোমেন হোস্টিং নেওয়ার পর পর আমাদের কি করতে হয়। আচ্ছা, একটা ডোমেন হোস্টিং নেওয়ার পর পর আমরা একটা অ্যাক্সেস পাই, হ্যাঁ। জি ভাইয়া শুনতেছি, বলেন। আচ্ছা, একটা মিনিট, আমার একটা ক্লায়েন্টের লক আসছে, আমি একটু তাকে রেসপন্স করে নিই, হ্যাঁ।
আচ্ছা, আশা করি তোমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। যখন আপনার cPanel অ্যাক্সেস পাবেন, অ্যাক্সেসটা দেখতে হবে এরকম। এখানে জাস্ট আপনার ডোমেইন নেম থাকবে, আপনার ইউজার নেম, আপনার পাসওয়ার্ড থাকবে। cPanel এ কিভাবে লগ ইন করবো? আমরা ছোট্ট একটা ওয়েবসাইট করবো এখন, সবাই মনোযোগ দিয়ে দেখবো, কারণ এতক্ষণ যা শুনছি সবকিছু জাস্ট শেখার জন্য, ইনফরমেশন, তাই না? এখন যেটুকু দেখবো এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য। অলরাইট, সো এটা কি করব? এটা মার্ক করব, এটা আমি নতুন ট্যাবে ওপেন করব, ঠিক আছে? অথবা কপি করে নতুন ট্যাবে নিয়ে এন্টার করব। আমার cPanel এ লগ ইনের অপশন চলে আসবে। এখন আমাকে দুইটা জিনিস লাগবে, আমার ইউজার নেম, পাসওয়ার্ড। সো ইউজার নেমটা নিব, কপি, আমাদের cPanelটা আসুক। এখানে ইউজার নেম দিয়ে দিব, পাসওয়ার্ডটা নিব। আচ্ছা, এইখানে একটা জিনিস বলেন তো, আমার পাসওয়ার্ডটা কি মার্ক করা হয়েছে? জি ভাইয়া, হয়েছে। না, হয় নাই। কেন? স্পেস পড়ে গেছে। হ্যাঁ, এই যে এখানে একটা স্পেস পড়ে গেছে, তাই না? ও এইটা আচ্ছা আচ্ছা আচ্ছা, কেয়ারফুলি জি আমাকে মার্ক করতে হবে, যাতে করে স্পেসটা না আসে। স্পেস আসলে আমার কি হবে না, পাসওয়ার্ডটা কাজ করবে না। সো এটা সবাই মাথায় রাখবেন। আচ্ছা, আমি আমার পাসওয়ার্ডটা টাইপ করে নেই। সেই হলো কি হলো, আমি cPanel এ সাকসেসফুলি লগ ইন করে ফেললাম। এটা হচ্ছে আমাদের cPanel। যদি cPanel SSL থাকে, যেখানে আমি দেখতে পারবো SSL আছে কিনা। হয়তো আমার ডোমেইনে সরাসরি নাও দেখাইতে পারে, ডোমেইনে সার্টিফিকেটটা অ্যাড হইতে কয়েকদিন টাইম নিতে পারে, বাট cPanel আগে মেক শিওর করবো যে cPanel এ দেওয়া হয়েছে কিনা। হ্যাঁ, যেখানে অ্যাক্টিভ দেখাচ্ছে তার মানে cPanel এ দেওয়া হয়েছে। এই যেটা আমার ডোমেইন, এই যে। আচ্ছা, এখন আরো কিছু ইনফরমেশন আমি দেখবো আস্তে আস্তে নিচের দিকে। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, ডিস্ক স্পেস। তারপরে আমরা দেখতে পাচ্ছি, আমরা কিছু কিছু জিনিস মিলাবো, হ্যাঁ। ডাটাবেস দেখবো, তারপর অ্যাডন ডোমেন দেখবো, ব্যান্ডউইথ দেখবো। আচ্ছা, ডিস্ক স্পেস যদি দেখি আমরা, এখানে ডিস্ক স্পেস কতটুকু আছে আর কতটুকু আমরা ইউজ করছি, ঠিক আছে? তো এইখানে ডিস্ক স্পেস যদি আমি দেখি, এখানে বিজিবি, মানে আমাদের ধরেন এখানে 5 জিবি থাকবে, কারণ এখানে আমাদের হচ্ছে এজেন্সি সাইট গুলো হয়, এখানে অনেকগুলা সাইট নিয়ে কাজ করা হয়। এখানে দেখেন 49টা বা সাব। এইচ প্যানেলটা যেটা আছে হোস্টিংগার থেকে নেওয়া হয়, সেটাও কি হ্যাঁ, সেম? এইচ প্যানেলে অনেক ফিচার কম থাকবে, এটাই স্বাভাবিক, ওদের কাস্টমাইজ এই জিনিসটা, অনেক কিছু ওরা কন্ট্রোলে রাখে। আর সি প্যানেলটা ফুল অ্যাক্সেসটা আপনার কাছে থাকে। এই, আগে তো হোস্টিংগার থেকে সি প্যানেলে অ্যাক্সেস দিত মনে হয়, এখন হ্যাঁ, তো এখন এইচ প্যানেলে নিয়ে আসে। হ্যাঁ, এইচ প্যানেল অনেক লম্বা সময় থেকে ওরা এইচ প্যানেলেই দেয়। এখন এখন ওইটা লিমিটেড করে দিছে, যাতে করে আপনি সবকিছু কন্ট্রোল না করতে পারেন। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে, এখানে আমি দেখবো 5 জিবি আছে কিনা, কতটুকু ইউজ হয়েছে, আদার্স স্টোরেজ দেখলাম, ব্যান্ডউইথ 20 জিবি। আপনাদের শুরুতে 20 জিবি থাকবে, এন্ড 20 জিবি দেখেন এটা মাত্র 1% ইউজ হয়েছে 12 দিনে। 20 জিবির মধ্যে যদি 20 জিবিও কারো ফুল হয়ে যায়, এত বেশি ভিজিটর আসে, তারা আমাদেরকে নক দিলে ফ্রি অফ কস্ট এটা আরো বাড়াই দিব, আরো লাগলে আরো বাড়াই দেবো, মানে আনলিমিটেড পর্যন্ত বাড়াবে, তার কোনো খরচ হবে না, আনলিমিটেড ব্যান্ডউইথ পাচ্ছে সে। বাট আমরা আগে চেক করে দেখবো এটাকে আদৌ ভিজিটরের জন্য হয়েছে নাকি সাইট হ্যাক হয়েছে বা এরকম, সেটা তো অবশ্যই, সেটা আমরা হেল্প করবো তখন তাকে। অলরাইট, তারপর যেটা আছে সেটা হচ্ছে, যেগুলো সব দেখেন অ্যাডন ডোমেন। অ্যাডন ডোমেন কয়টা দেওয়া আছে? 0 না আনলিমিটেড? আনলিমিটেড আনলিমিটেড। ভাই, আনলিমিটেড। আনলিমিটেড অপশন আছে, আনলিমিটেড, শূন্য, এখনো অ্যাড করা কিন্তু হয়নি। এখন একটাও নেই। ডোমেন আনলিমিটেড অপশন আছে, 49টা সাব ডোমেন ক্রিয়েট করা হয়েছে। হ্যাঁ, ইমেল অ্যাকাউন্ট 15টা ক্রিয়েট করা হয়েছে, আনলিমিটেড ক্রিয়েট করতে পারবে। বাকি এগুলো সবই আনলিমিটেড আছে, আমরা সবই এখানে কোনো কিছু লিমিট করি নাই। এই যে ডাটাবেস দেখেন 18টা খরচ হয়েছে। সাবডোমেন ঠিকই করা হয়েছিল, বাট সবগুলাতে কিন্তু ওয়েবসাইট নাই। 18টা তো ওয়েবসাইট আছে, যে 18টা ডাটাবেস খরচ হয়েছে, ঠিক আছে? জি বাট ভাই, এবার বুঝছি। আনলিমিটেড। একটা ওয়েবসাইটের জন্য কি একটা ডাটাবেস খরচ একটা হয়? ডাটাবেস খরচ হয়, হ্যাঁ। সেটা আচ্ছা, আপনি যেখানেই এখন করেন, ক্লিয়ার হলো। সাবডোমেনেও করেন আর মেন ডোমেনেই করেন। অলরাইট, সো এই হচ্ছে আমরা বুঝলাম আমাদের যে জিনিসগুলো দরকার, এই জিনিসগুলো সব ঠিকঠাক আমরা পাইছি কিনা। আচ্ছা, এটার পর আমাদের কি করতে হবে, আমরা আজকে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো। একটা ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয় আমরা দেখবো এখন। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ইনস্টলটার জন্য আপনাকে কি করতে হবে, সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে আপনার সি প্যানেলে যদি সফটওয়্যার অ্যাপ স্ক্রিনটা আবারও ইনস্টল। হয়ে গেছে ভাই। হ্যাঁ, স্ক্রিনটা আবার নিয়ে আসতেছি। আচ্ছা, সো বেস্ট অপশন হচ্ছে একদম নিচে চলে যাবো সি প্যানেলের। আচ্ছা, আপনার যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান কেউ, যেমন ধরেন আপনাকে যে পাসওয়ার্ড দেওয়া হলো ওটা রাখতে চাচ্ছেন না, এখানে ক্লিক করে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি,
এখানে বর্তমান পাসওয়ার্ড দিবেন, 2বার নতুন পাসওয়ার্ড ট্রাই করবেন, নতুন পাসওয়ার্ডটা যাতে স্ট্রং হয়, ঠিক আছে? নতুন পাসওয়ার্ডটা যাতে স্ট্রং হয়। এখানে নাম্বার দিবেন, বড় হাতের ছোট হাতের আপনি হচ্ছে লেটার দিবেন, তারপর হচ্ছে চিহ্ন দিবেন কোনো, এরকম দিয়ে এখানে দেখবেন স্ট্রং হয়েছে কিনা। আবার এত বেশি স্ট্রং করতে যান না যে আপনি নিজেই ভুলে যান, তো এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে। আচ্ছা, আবার সি প্যানেল ব্যাক করে দিয়ে যেখানে চেঞ্জ দিলেই চেঞ্জ হয়ে যাবে, আমরা চেঞ্জ করলাম না, আপনারা চাইলে করতে পারেন। আমরা কি করব এখন, একদম নিচে চলে যাব, এখানে পেয়ে যাবো সফটওয়্যার অ্যাপ ইনস্টলার, এখান থেকে ওয়ার্ডপ্রেসে চলে যাব। ওয়ার্ডপ্রেসে গিয়ে আমরা আজকে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, এই যে ইনস্টল নাও। এখানে আমাকে সর্বপ্রথমে আমার মেইন ডোমেনটাই সিলেক্টেড থাকবে, এটাই আমি রাখবো। এখানে কিছু লিখবো না, বা লেখা থাকলেও এটা কেটে দিব, অনেক সময় ডব্লিউপি লেখা থাকে দেখবেন, এটা ফেলে দিবেন, থাকবে না আপনাদের, সো এটা আপনাদের চিন্তা করার দরকার নাই। 3টা জিনিস লাগবে, একটা লাগবে ইউজার নেম, একটা লাগবে পাসওয়ার্ড, আর একটা লাগবে ইমেল। ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা লগ ইন করার সময় কাজে লাগবে, তো আপনি আপনার মতো করে স্ট্রং একটা ইউজার নেম দিয়ে দিবেন, ঠিক আছে? এর দিলেন আপনি কিছু একটা, এখানে একটা পাসওয়ার্ড দিবেন, দিয়ে আপনি স্ট্রং করলেন। সবটা ক্লাস নাকি করলেন ওটা দেখা যায়নি ভাইয়া। আবার তো দেখাইলাম নতুন করে। মানে আমার স্ক্রিনে আসে নাই ভাইয়া। মানে ভাইয়া ল্যাগ করার কারণে আসে না, মানে ওয়ার্ডপ্রেসটা কোথা থেকে ইনস্টল করবেন বা আবার আসছি, কি সি করবেন প্যানেল আসছি কিছুই আবার, দেখতে ঠিক পারিনি। আছে? ওকে ওকে, সি প্যানেল আসছি আবার, একদম নিচে চলে যাব। দেখতে পাচ্ছি সফটওয়্যার অ্যাপ ইনস্টলার, জি দেখা যাচ্ছে। এই যে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? নিচে যাব, ইনস্টল নাও, ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে আসব, এইখানে দেখবো মেইন ডোমেনটা সিলেক্ট করা থাকবে, এখানে যে বললাম একটু আগে যে এখানে ফাঁকা রাখবো। 2টা জিনিস লাগবে, ইউজার নেম, আমরা এখান থেকে ইউজার নেম দিব, পাসওয়ার্ড দিব। স্যার এই যে ইউজার নেম পাসওয়ার্ড, এটা কি সিপ্যানেল এর পাসওয়ার্ড একই জিনিস না আলাদা আলাদা জিনিস? ওটার সাথে কোনো সম্পর্ক নেই, এটা আলাদা। এটা ওয়ার্ডপ্রেসের। দেন আপনি আপনি যেটা দিবেন এটা মনে রাখবেন, ওয়ার্ডপ্রেসের সাইট এডিট করার সময় যখন আপনার এগুলো লাগবে। এখানে আপনি ইমেল অ্যাড্রেস দিবেন, তো আপনার যে ইমেল অ্যাড্রেস আছে সেটা এখানে দিবেন, ঠিক আছে? আচ্ছা, ইমেল যেগুলো দেওয়া হবে ওটার স্টোরেজ কতটুকু থাকবে? আপনার সিপ্যানেল স্টোরেজের উপর ডিপেন্ড করবে, সিপ্যানেল স্টোরেজ থেকে ইউজ হবে এটা। আলাদা করে কাস্টম করেও দিতে পারেন, অথবা আপনি রাখতে পারেন যতটুকু দরকার সে ইউজ করবে। আচ্ছা, সো এখানে এরকম আমি দিলাম, এই 2টা জিনিস কিন্তু আমার মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে? আমি নিচে গিয়ে ইনস্টল বাটনে ক্লিক করবো। আমি ইউজার নেম পাসওয়ার্ড র্যান্ডম টাইপ করছি, ওগুলো একটু ফিক্স করে নেই। ওকে, আমি একটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, ইনস্টল। এটা সার্ভার স্পিডের উপর ডিপেন্ড করে 5 থেকে 7 মিনিট, বা অনেক ক্ষেত্রে 2 মিনিট, বা আরো ফাস্ট হলে আরো দ্রুত ইনস্টল হয়ে যায়। So আমরা ওয়েট করবো যতক্ষণ পর্যন্ত আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল কমপ্লিট হয়। ওয়ার্ডপ্রেসটা মোটামুটি অনেক কিছু স্ক্রিপ্ট এন্ড আদার্স কিছু লিখতে হয়। আচ্ছা, আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন আমরা কি করবো, এটা আমাদের মেইন ডোমেন, আর নিচে আমাকে দেখাচ্ছে ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হলে কোন জায়গাতে যাইতে হবে। এখানে ক্লিক করলেও আমি লগ ইন করতে পারি, অথবা আমি টাইপ করেও করতে পারি। আমরা টাইপ করে শিখি প্রথমে। এখানে কি আছে, মেইন ডোমেনটা আছে আমার, তাই না? এখানে আমি কি করব, এখানে ক্লিক করে /wp-admin দিয়ে এন্টার করবো। ওয়ার্ডপ্রেসে লগ ইন অপশন চলে আসছে। এখন আমি ওই যে একটা ওয়ার্ডপ্রেস ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছিলাম না, ওইটা আমি এখানে অ্যাড করবো। ঠিক আছে, দিয়ে লগ ইন করলাম। ইউজার নেম চেঞ্জ করছিলেন না? আমি চেঞ্জ করছি, হ্যাঁ, আমি চেঞ্জ করছি, পাসওয়ার্ড চেঞ্জ করছি, ইউজার নেম অ্যাডমিন আছে। ওকে, লগ ইন ভাই করে এটা কি সাকসেসফুলি। ভাই জি। এটা কি সি প্যানেলে একটা ওয়েবসাইট তৈরি করছে? সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, এন্ড ওই ওয়ার্ডপ্রেসে আমি আলাদা করে যে অ্যাক্সেস করলাম। সি প্যানেলে অ্যাক্সেস করতে গেলে /cpanel লিখতে হয়, ওয়ার্ডপ্রেসে অ্যাক্সেস করতে গেলে /wp-admin লিখতে হয়। ক্লিয়ার? জি। ওকে, এখন আজকে আমরা একটা অথবা প্লাগইন ওখানে যে করব। কাস্টম যদি করি তাহলে কাস্টম ওইটুকু লিখতে হবে, তাই তো ভাইয়া? হ্যাঁ, তো এটা আমরা পরে যাব। হ্যাঁ, অ্যাডভান্স জিনিস বাকিরা ভয় পাবে যে কি বলতেছি, আমরা তো বুঝতেছি না। সমস্যা নাই, আপাতত এতটুকুই বুঝলেই হবে। এখন আমরা আমাদের সাইটটা এখানে হোভার করে যে ভিজিট সাইট নতুন ট্যাব ওপেন করে দেখতে পারি, এই আমাদের সাইট। এখন আমরা কি করব, প্লাগইনে যাব, অ্যাড নিউ যাব। প্লাগইনে কেন যাচ্ছি, ওয়ার্ডপ্রেসে কোনো কিছু নতুন অ্যাড করতে হলে প্লাগইন অ্যাড করতে হয়।
ঠিক আছে, নতুন কোনো ফিচার, যেমন এই যেগুলো, এগুলো কি এক্সটেনশন ব্রাউজারের জন্য। তো এরকম ওয়ার্ডপ্রেসের জন্য নতুন কিছু ইনস্টল করতে হলে প্লাগইনে যাইতে হয়, দেন এখান থেকে অ্যাড নিউ যাব। ফ্রি কোনো প্লাগইন ইনস্টল করতে হলে সার্চ করতে হয়। আমরা আজকে যে প্লাগইনটা ইনস্টল করবো সেটা হচ্ছে সাইট অফলাইন, এটা লিখে সার্চ করবো। রাইট অফ ইনস্টল করা আছে, সো এটা আপনারা দেখে দেখে আমি যা করতেছি ওটা করে নেবেন। এই যে এই প্লাগইনটা দেখে নেন, স্ক্রিনশট এটা আছে, ইনস্টল অ্যাক্টিভ। ইনস্টল এন্ড অ্যাক্টিভ এই দুইটা কাজ করতে হয় একটা প্লাগইন ইনস্টল করতে গেলে, ঠিক আছে। আর এটাই যে অটোমেটিকলি থাকে cPanel থেকে অটো ইনস্টল হয়, এই দুটো cPanel থেকে অটো ইনস্টল হয়, চাইলে ডিলিট করে দিতে পারেন, এটা থাকবে। এটা চাইলে আপনি ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন, বাট এটা আমরা মাত্র ইনস্টল করলাম। এটা আরো কোথায় আসছে, এই যে এখানে আসছে। আমরা একটা ছোট্ট কাজ করব, এখানে যাব, সাইট অফলাইনে গিয়ে এইখান থেকে আমরা এটা এনেবল করব, ঠিক আছে। নিচে গিয়ে এই সেট, স্ক্রিন খুব পরে আসছে তো, মানে কথার সাথে মিলছে না। স্ক্রিন কথার সাথে মিলছে না, হ্যাঁ না হ্যাঁ জি ভাইয়া ল্যাগ মিলছে না, করতেছে। এটা তো হওয়ার ল্যাগ কথা। করতেছে। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে এখন? এটা বাজবে আজকে। শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? জি 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 ভাইয়া এখন শুনতে পাচ্ছি। ওকে, সো এখন দেখেন এই ইনস্টল করার পরে এই এখানে একটা অপশন আসছে সাইট অফলাইন, এখানে যাব। এখানে গেলে অপশন পাবো এনেবল সাইট অফলাইন মোড, ঠিক আছে। এটা ক্লিক করব, ক্লিক করে দেন আমরা কি করব, এটাকে এনেবল করে দিব। কোথায় গিয়ে, একটু নিচে গেলে, আচ্ছা এই যে এনেবল করছি, একটু নিচে গেলে এইখানে একটা অপশন পাবো সেভ সেটিং, এর ক্লিক করে সেভ করব, ঠিক আছে। সেভ করলাম। এখন আমি যেহেতু এটা সেভ করছি, এখন আমি কি করব, আমি দেখবো আমার সাইটটা, যে ভিজিট সাইটে গেলে এখানে একটা জিনিস দেখবো যে আমাকে কামিং সুন, যেটা আমি চালু করলাম এই মাত্র প্লাগইনটা দিয়ে এনেবল করলাম, দেখাচ্ছে না কিছু, আগের মতোই দেখাচ্ছে। কি করতে হবে, এইটা অন্য কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে যেখানে আমি লগ ইন অবস্থায় নেই। কেন? কারণ লগ ইন অবস্থায় সাইট অফলাইনটা শো করে না। এই যে অন্য কোথাও ঠিকই শো করতেছে। সো এটা এনেবল করে এইটা আমরা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিয়ে দিব, ঠিক আছে। এতটুকু আপনাদের কাজ থাকবে। এন্ড আপনারা কেউ চাইলে, কেউ যদি মনে হয় যে আমি একটু ঘাটাঘাটি করবো, একটু কাস্টমাইজ করব, সেক্ষেত্রে এই প্লাগইনটা দেখেন, আবার যদি ড্যাশবোর্ডে যাই, এর মধ্যে কিছু ফিচার পাবেন, কিছু সেটিং পাবেন, এটা আপনাদের জন্য আমি ওপেন রাখলাম। আপনারা নিজেরা নিজের একটু ঘাইটা দেখবেন। এই যেটা ভাইয়া এই লোগো চেঞ্জ করা, এটা চেঞ্জ করা, এই লেখাটা চেঞ্জ করা, এগুলো আপনারা আপনাদের মতো করে ঘেটে দেখবেন, এসইও এন্ড আদার্স। আর cPanel এর মধ্যে যে কাজগুলো আছে, এটার একটা ফুল প্লেলিস্ট আমি আপনাদেরকে দিয়ে দিব, এটা দেখেও cPanel সম্পর্কে আপনি অনেক আইডিয়া পাবেন। আর ক্লাসে যা যা দরকার হবে ওগুলো তো প্রত্যেকটা ক্লাসে দেখানোই হবে, যে প্রত্যেকটাতে কিছু কিছু কাজ আছে, এগুলো আপনারা ট্রাই করেন। বাট আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে সর্বনিম্ন কাজ করতে হবে এতটুকু, যে আপনি সাইট অফলাইন এনেবল করে আপনার যে ডোমেনটা আছে এই ডোমেনটা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিয়ে দিবেন। ক্লিয়ার? জি হ্যাঁ ভাই ভাইয়া। ক্লিয়ার। আর একটা জিনিস জানি একটু, হ্যাঁ, সেটা হচ্ছে এই যে যে সাইট অফলাইনটা ওপেন করছে, এই এক্সটেনশনটার কাজটা কি? এটা এই একটা সাইট অফলাইন আপনার সাইটটা এখনো রেডি হয় নাই, এই জিনিসটা মানুষকে জানানো। মানুষই আপনার ডোমেন যদি এন্টার করে আপনার site এ আসে, আইসা দেখবে কাজ হয় না, এটা ভাঙা ওইটা ভাঙা, ঠিকঠাক নাই কিছুই, তাহলে তো প্রবলেম, তাই না? এই জন্য আমরা এই জিনিসটা চালু করে রাখি, যাতে করে মানুষ আসলে দেখতে পারে যে এই সাইটটা এখনো কাজ কমপ্লিট হয়নি, এখনো মানে কামিং সুন, সামনে আসবে সাইটটা, ঠিক আছে। না আমি যে কয়েকটা ওয়েবসাইটে দেখায় যে সাইট আন্ডার কনস্ট্রাকশন। আচ্ছা আমি হচ্ছে আপনার হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে কিছু 50